আজকে আলোচনা করতে এসেছি, দ্যাট ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য অবজারভেশন অফ দ্য আর্থ ডে। তো তার সম্বন্ধে অনেক আলোচনা আপনারা আগে শুনেছেন, বিকজ প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। তো আর্থে তো আর্থের সেলিব্রেশন আমরা যেভাবে অন্য বছর করে থাকি, এই বছরও সেইভাবেই করছি। তো আমি ভাবছিলাম, স্যার যখন আমাকে বললেন যে সুদীপ্ত কিছু বলতে হবে, তখন থেকেই মানে ফ্রম দ্য লাস্ট উইক, or better to say more than that, তখন থেকে ভাবছিলাম যে হোয়াট শুড বি দ্য টপিক, যে কি নিয়ে বলবো। বিকজ দ্য টপিক ইজ প্রি ডিফাইন্ড অলরেডি, প্লাস্টিক ভার্সেস প্ল্যানেট। প্রতি বছর কিছু না কিছু একটা টপিক থাকে। স্যার যেটা বলছিলেন যে it is not a subject matter that we will just go for one seminar, we will gather some knowledge in a single day, rather we should make it into practice, মানে আমাদের সেটাকে একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তা এখন লাস্ট ডিকেড থেকে, লাস্ট 10 বছর থেকে আমরা দেখছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের দিকে আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন হায়ার স্টাডিজ, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড বিভিন্ন মতামত যা আছে। তো আমরা অনেক সময় এই আর্থের চেঞ্জেস, আর্থের ক্লাইমেট চেঞ্জেস, আর্থের গ্রাউন্ড ওয়াটার লেভেল চেঞ্জেস, গ্রাউন্ড ওয়াটার লেভেলে কি ধরনের ইনফিল্ট্রেশন হচ্ছে, কিভাবে পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, আরবানাইজেশন, তো এই সমস্ত কিছু নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। তা স্যার বলার পরে আমি ভাবলাম যে যদি আমি এই আমার সাবজেক্টের যে কিছুটা নলেজ আমি গ্যাদার করতে পেরেছি আমার এই কর্মজীবনে অ্যান্ড কিছুটা আমার রিসার্চ জীবনে, তো সেখান থেকে কিছু এক্সট্রাক্ট একটু আলাদাভাবে যদি বলা যায় কেমন হয়। তো বিলিভ মি, লাস্ট পুরো সপ্তাহের মধ্যে আমি শুধু প্রেজেন্টেশন বানিয়েছি আর ডিলিট করেছি, বিকজ ইউ ক্যান সি ইফ দ্য ডেট, দ্য মডিফিকেশন ডেট অফ দ্য পাওয়ার পয়েন্ট স্লাইড, ইউ উইল গেট দ্যাট টুডে মর্নিং অলসো আই হ্যাভ মেড সাম চেঞ্জেস। কিছুটা প্রিপেয়ার করা ছিল যেটা আমরা শেষে আলোচনা করব, বিকজ দ্যাট আর দ্য রুলস অ্যান্ড দ্য লস দ্যাট গভর্নস দ্য সাবজেক্ট জিওলজি, অর দ্য রক সাইকেল, অর দ্য ওয়াটার সাইকেল, অর দ্য ক্লাইমেট চেঞ্জ, সেগুলো আসবো পর। কিন্তু আমাদের যেগুলো জেনারেল সাবজেক্ট আছে, জেনারেল যেরকম আমাদের চিন্তা ভাবনা আছে আর খুব বেসিক নলেজ যেগুলো আছে, সেগুলোর সাথে আমি সাবজেক্টের কানেক্টিভিটি এবং আজকের ডেটের যে গুরুত্বটা, ইম্পর্টেন্স, হাউ উই ক্যান কানেক্ট, দ্যাট ইজ মাই এম টুডে, নাথিং এলস। দ্য সেশন উইল বি পিওরলি ইন্টারেক্টিভ। কোথাও কিছু প্রশ্ন থাকে, আই উইল টেক অল দ্য কোশ্চেন্স, বাট প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি যখন একটা মোটামুটি শেষ করবো একটা জায়গায়, আমি কোশ্চেন কিছু জিজ্ঞেস করবো। I do not know whether I can answer all the questions, but I will try to answer. তো আমরা মানে আমি ভেবেছিলাম গত সপ্তাহ থেকে যে এটাকে কি করে ইন্টারেক্টিভ করা যায় কিংবা ইন্টারেস্টিং করা যায়। তখন ভেবে দেখলাম যে দুটো চিন্তা ভাবনা হয়। একটা হচ্ছে সাবজেক্ট থেকে আমি কিভাবে এই দিনটাকে দেখছি, বিইং এ জিওলজিস্ট, হাউ আই লুক ইনটু দিস সাবজেক্ট ম্যাটার অর দ্য থিম। আরেকটা হয় কি, যে ইন জেনারেল হাউ ডু আই লুক আপন দিস থিংস, বিকজ কখনো ক্লাইমেট চেঞ্জ আসে, কখনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে, কখনো আমরা এন্ডেঞ্জার্ড স্পিসিসকে কিভাবে সংরক্ষণ করবো, কনজারভেশন, সেইগুলো থিম আসে। তো যখন যেটা থিম আসে, কোন কোন কান্ট্রিতে সেগুলো পালিত হয়, অ্যান্ড উই অল নো অ্যাবাউট দ্য হিস্ট্রি, দ্যাট আই এম নট গোয়িং ইন ডিটেলস। তাহলে আমি দেখবো কি করে, আমি ভাববো কি করে, এই কানেক্টিভিটিটা খুব দরকার। অ্যান্ড সেই কানেক্টিভিটিটা কিন্তু শিখিয়েছেন আমাকে কিছুটা হলে সুজিত স্যার। আমি কিছু বাড়িয়ে বলছি না, বাট দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। বিকজ কলেজে কাজ করতে গিয়ে আমাদের যত মানে ক্লাস নিতে হয়, সেই ক্লাসগুলো দিতে নিতে কি হয়, একটা মনোটোনাসনেস আছে। হ্যাঁ, যদিও কিছু ইউজিসি কিছু আপগ্রেডেশন হয়, সিলেবাস আপগ্রেডেশন হয়, সাবজেক্টের মধ্যে কিছু চেঞ্জেস আসে। যত দিন দিন যাচ্ছে আমরা এনইপিতে দেখতে পেয়েছি যে এনইপি 2020 নোন অ্যাজ ন্যাশনাল এডুকেশন পলিসি। আগে হতো কি, ওটাকে নিউ এডুকেশন পলিসি বলতো। সো দিস টাইম দ্যাট বিকামস এ ন্যাশনাল এডুকেশন পলিসি। তো সেখানে বলেছে যে দ্য সাবজেক্ট শুড বি মোর অ্যাপ্লাইড, মানে অ্যাপ্লাইডের উপর বেশি জোর দিতে বলেছে। আচ্ছা, জোর দিতে বলেছে ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা জোর দিতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচারাল আর তার যে প্রসিডিওর আছে, সেটা কিন্তু আমাদের কলেজগুলোতে, মানে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে, সেগুলো কিন্তু খুব একটা সম্ভব নয়। কিন্তু ইচ্ছা থাকলে সবকিছুই হয়, চেষ্টা থাকলে সবকিছু হয়। আমি যখন স্ট্রাগল করছি ইন মাই আফটার পোস্ট গ্রাজুয়েট, ডিউরিং মাই পিএইচডি, যখন স্ট্রাগল করছি, সেই স্ট্রাগল পিরিয়ডটাকে যদি আমি আহ, ছেড়ে দিতাম কোনো একটা জায়গায়, একটা মাঝে মাঝে কখনো এরকম আসে, পজিশন আসে যখন মনে হয় যে আমার দ্বারা আর হবে না, তো সেই জায়গাগুলোতে যদি ছেড়ে দিই, ছেড়ে দিলে তো আজকে এই পজিশনে থাকতাম।
তা সেই জায়গাটাই কিন্তু আমাকে টেনে নিয়ে এসছে এই জায়গাটা। আবার আমার এই জায়গাটাই আমাকে যে ধরনের এনার্জি, যে ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে, সেখান থেকে কিন্তু আজকে আমাকে এই বলার প্ল্যাটফর্মটা দিয়েছে। তাহলে উইথ দ্য কনফিডেন্স অ্যান্ড উইথ দ্য এক্সপিরিয়েন্স ওয়্যার আই এম টুডে, সেই কনফিডেন্স এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার প্ল্যাটফর্মটা না হলে আমি থাকতে পারতাম না। তাহলে সেই প্ল্যাটফর্মটা আমাকে কে দিল? আমার সেই প্ল্যাটফর্মটা দিয়েছে কিন্তু আমি যে কন্টিনিউসিটা যেটা মেনটেন করেছিলাম সেইটা। তো যাই হোক, যেটা বলার মেন উদ্দেশ্য, যে সাবজেক্টের নলেজে মোনোটোনাসনেস আসে, কিছু সাবজেক্টের চেঞ্জেস আসে, আমরা সেগুলোকে আপগ্রেড করার চেষ্টা করি, বাট কিছু কিছু ইন্টারাকশনস উইদিন ইউর ইনস্টিটিউশন উইল বি ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, উইল বি ভেরি ভেরি অ্যাডমায়ারিং, উইল বি ভেরি ভেরি হেল্পফুল ইন ইউর ফিউচার কোর্স, হবেই। বাট দ্যাট অনলি ওপেন্স when you become interactive, যখন তুমি ইন্টারাকশন কারোর সাথে করবে, ইন্টারাকশন মিন্স ইন টার্মস অফ নলেজ এখানে কলেজে। তো যখন আমরা সেই ধরনের ইন্টারাকশন করি, সেই ধরনের ইন্টারাকশন আমাদের কিছু উইন্ডো ওপেন করে দেয়, যে উইন্ডোগুলো কিন্তু আমাদের ফিউচার স্কোপকে অনেকটাই এনহ্যান্স করে দেয়, যেগুলো কিন্তু আমি একা বসে ভাবতে পারি না। জাস্ট আরেকটা ছোট্ট হিস্ট্রি, তারপরে আমি টপিকে আসছি। যে ডিউরিং মাই মেস ডে, যখন আমি মেসে থাকতাম কলেজে, তখন তার আগের পড়াশোনার লেভেল যেরকম ছিল, মেসে থাকার পর পড়াশোনার লেভেলটা আমার ইনক্রিজ করলো, বিকজ আই ইউজ টু রিড দ্য বুকস। আর বাকি যারা থাকতো মেসে, বলা উচিত যে মোস্ট অফ দেম আর ফ্রম পুরুলিয়া। তিনজন আমার খুব ভালো বন্ধু ছিল, তারা পুরুলিয়ারই ছিল। তারা ক্লাস নোট খুব ভালো করে নিত। তা আমি বই পড়ার পর তাদেরকে বোঝাতাম, আর তারা আমার খুদ ধরতো। দে ইউজ টু পুল মাই লেগ। তো এই খুদ ধরার সময় খুব রেগে যেতাম, কিন্তু রাত্রেবেলা যখন হতো, যখন বলে দিত ওরা যে কোন জায়গায় ভুল বলেছে, বা কখনো কখনো আমি ঠিক বলতাম, ওরা ভুল বলতো, সো সেই জায়গাটা কিন্তু একটা রেক্টিফিকেশন হতো, অ্যান্ড দ্যাট হেল্পস মি এ লট। তো সেরকম ধরনের কলেজের মধ্যে আমার কিছু হেল্প করছেন আমাকে সুজিত স্যার। কেন, ওনাকে দেখেছি সবসময় কিছু না কিছু স্টাডি নিয়ে মানে উনি ব্যস্ত থাকেন, আই মিন টু সে রিসার্চ স্টাডি। এনিহাও, তো উনি যখন বলেছেন তার সেই রেসপেক্ট, এবং আমরা আপনাদের কলেজ থেকে যে রেসপেক্ট পেয়েছি, সেইখান থেকে আমি ভেবেছিলাম যে নতুন ভাবে কি করে একটা বলা যায়। তা যেটা নিয়ে আমরা খুব কনসার্ন, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত, যার জন্য আমরা আর্ট ডে পালন করি, আমি যদি জাস্ট একটু রিভার্স ভাবে বলি, সেটাকে নিয়ে এত কনসার্ন হওয়ার কোনো মানে এখন অত ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই। বিকজ কারণটা কি? বিকজ আমরা সবসময়, আমরা তিনটে জিনিস জানি না, স্থান কাল পাত্র, তিনটে জিনিস জানি। তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি স্থানটাকে কন্ট্রোল করতে পারি। স্থান মিন্স ওয়্যার আই এম স্ট্যান্ডিং টুডে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। ইটস মাই উইশ, আমি সেখানে যাবো কি যাবো না, কিছু কম্পালশন থাকে। আমি যেরকম ক্লাস নিতে যাবো, দ্যাট ইজ শিওর, সেটাকে আমি সবসময় কন্ট্রোল করতে পারবো না, বিকজ ইট ইজ মাই ডিউটি। কিন্তু কন্ট্রোল করা যায়। পাত্র, কার সাথে ইন্টারাকশন করবো, কার সাথে কথা বলবো, কার কথা ভাববো, কি নিয়ে থাকবো, কন্ট্রোল। টাইম কন্ট্রোল করা যায়? টাইমকে কন্ট্রোল করতে পারবো না। টাইম কিন্তু চলছে, চলবে। সো টাইমের রেসপেক্টে আমি ভাবলাম যে যদি আমি জেনারেল স্টাডিকে টাইমের রেসপেক্টে সেটা আর্টের সাথে কানেক্ট করি, আর সেই টাইমটা যদি জিওলজিক্যাল অ্যাসপেক্টে আমি আর্টের সাথে কানেক্ট করি, হাউ ইট উড। বিলিভ মি, লাস্ট 2 ডেতে আমি, লাস্ট 2 দিন আগে আমি এটা পেয়েছি যে হ্যাঁ, টাইমটাকে যদি কানেক্ট করি, দ্যাট উইল বি অ্যান ইন্টারেস্টিং। আমি ভেবেছি, জানি না ইন্টারেস্টিং হবে কিনা, চেষ্টা করেছি। তো যেরকম টাইম স্কেলের যখন আমরা কথা ভাবি কিংবা বলি, আমরা জেনারেলি, ইন জেনারেল, আমরা কিন্তু টাইম স্কেল কিংবা টাইম ফ্রেম যখন কথা বলি, আমি স্যারকে আজকে আজ থেকেই বলছিলাম, আপনাদের প্রিন্সিপাল স্যারকেই বলছিলাম, যে কিছু কিছু কোইন্সিডেন্স আছে, কিছু কিছু ম্যাচিং আছে, যে যেখানে যেখানে আমি মোটামুটি যাই, সেখানে কিছু না কিছু একটা হেরিটেজ সাইট থাকে। তো আজকে এসে দেখলাম কলেজে সেরকম একটা হেরিটেজ বিল্ডিং আছে, খুব ভালো লাগলো দেখে। এবং সেই বিল্ডিংটা হয়তো কিছুটা রিকনস্ট্রাকশন হচ্ছে। তো সেই হেরিটেজটাকে যখন আমি কথাটা বলছি, সেখানে কিন্তু আমি একটা টাইম ফ্রেমকে আনছি। কিভাবে টাইম ফ্রেমকে আনছি? ইন রেসপেক্ট অফ ইয়ার্স, কত ওল্ড। হেরিটেজ বলতে এখন আমরা কি বলতে চাইছি? ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি হবে? ফার্স্টে সেটাকে ওল্ড হতে হবে। ইফ ইউ বিল্ড এনি নিউ বিল্ডিং, যদি ধরা যায় ইউনিভার্সিটি কোনো একটা নতুন বিল্ডিং হয়েছে, সেটা কি হেরিটেজ বিল্ডিং হবে? ইট মে লুক লাইক হেরিটেজ বিল্ডিং, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি হেরিটেজ বিল্ডিং। মানে তার সাথে কিছু একটা হিস্ট্রি জড়িয়ে থাকতে হবে, তার সাথে হিস্ট্রির কোনো একটা ঘটনা জড়িয়ে থাকতে হবে। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, মিক্সড হতে পারে, কিন্তু দ্যাট শুড বি ওল্ড। তাহলে আমি তখন একটা টাইম ফ্রেমকে কনসেপ্ট, মানে আমাদের একটা কনসার্নে নিয়ে আসছি। তা যখন আমরা টাইম ফ্রেমের কথা ভাবি, ইন জেনারেল, ইন টার্মস অফ ডিকেডস অর ইন টার্মস অফ সেঞ্চুরিজ অর হাফ সেঞ্চুরিজ ভাবি। এসে দেখছিলাম কলেজে 1964, আমি দেখছিলাম যে 1964 ফার্স্ট টিআইসি না প্রিন্সিপাল স্যারের নাম লেখা আছে। তো তার মানে বেশ পুরনো, 60 ইয়ার্স অলমোস্ট।
আমি যে কলেজে পড়াই সেটা প্রায় 76 অর 77 ইয়ার্স হবে এবার। আর আগে যেখানে ছিলাম সেটা তো অনেক বছর, হুগলি মহসিন কলেজ, প্রায় এখন 180 বছর হয়ে যাবে অলমোস্ট। আমি দেখলাম যে এর মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি, সূত্র খুঁজে পাচ্ছি, কাজেও একটা সূত্র খুঁজে পেয়েছি, সেটা পরে আসছে। ইন্টারেস্টিং, অল দিস আর ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলো খুঁজে তখনই পাবো যখন আমি খোঁজার চেষ্টা করবো। যদি আমি না খুঁজি কিছুই পাবো না, এভরিথিং ইজ ব্লাইন্ড। আই জাস্ট, যদি ওই ঘোড়ার যেরকম চোখের দুপাশে লাগানো থাকে, যদি আমি এরকম সোজা হাঁটি, তো আশেপাশে কিছুই দেখতে পাবো না। বিকজ সায়েন্স মিনস অবজারভেশন। সায়েন্স যখন পড়বে তার সাথে অবজারভেশন লাগবে। সায়েন্স মিনস ক্রিয়েশন। সায়েন্স মিনস সেখানে তোমাকে একটা কিছু ক্রিয়েশন করতে হবে, নট অলওয়েজ ইনভেন্টেড, কিন্তু কিছু ক্রিয়েশন থাকবে। সায়েন্স মিনস আর্ট। সায়েন্স মানে কিন্তু পড়াটা, সায়েন্সকে বোঝাটা, এগুলো কিন্তু সমস্ত একটা আর্টকে ইন্ডিকেট করে। এগুলো সব পার্সোনাল বিলিফ, আর কিছুটা আমি শুনে বলছি। যাই হোক, তো যখন আমি এই টাইম ফ্রেমটাকে নিয়ে এলাম, তো টাইম ফ্রেমের রেসপেক্টে আমরা যখন আলোচনা করি, তখন দেখি কি একটা পুরনো বিল্ডিং, একটা পুরনো কালচার, একটা পুরনো সোসাইটি, তাদের প্র্যাকটিসেস, দ্যাট বিকেমস এ হেরিটেজ। তো সেইগুলো কি হয়, আমরা যখন দেখি, আলোচনা করি, পড়ি, আমাদের বেশ ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? বিকজ যে জায়গাটা আমাদের এক্সপ্লোর করতে হবে, যে জায়গাটা আমরা জানি না, যে জায়গাটা অন্ধকার, দ্য ডার্ক সাইড, দ্যাট অলওয়েজ অ্যাপিলস। দ্যাট অলওয়েজ অ্যাপিলস। এর মধ্যে আমাকে বলুন তো, যারা যারা এখানে আছেন মোটামুটি, জাস্ট ইন জেনারেল, একদম বায়াসনেসে বলছি না, কতজন আছেন বলুন তো এর মধ্যে যাদের মধ্যে ভবিষ্যৎটাকে জানার ইচ্ছা নেই? জাস্ট একটু রেজ হ্যান্ড করুন। সরি, জানার ইচ্ছা আছে, নেগেটিভলি আমি বলবো না। যে এর মধ্যে কতজন আছে যারা নিজের ভবিষ্যৎটা জানতে চান? প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার একটু ইন্টারেক্টিভ শুনতে হবে। অলমোস্ট অলমোস্ট। বাকি কিছুজন হাত তুলছে না, হয়তো অন্য কিছু ভেবে, কিন্তু এনিওয়ে, সবার একটা আগ্রহ থাকে যে আমার কি হবে। তো সেই জানার জন্য আমরা কলেজে কিন্তু ছোট ছোট কিছু ইভেন্ট রাখার চেষ্টা করি। এখন অনেকগুলো এডুকেশনাল অনেক পলিসি এসেছে, সেই পলিসির মধ্যে কিন্তু একটা কেরিয়ার কাউন্সিলিং কিংবা কাউন্সিলিং টার্মটা আমরা আনি। যে আমার যেরকম নেচার, আমার যেরকম পঠন পাঠন, আমার যেরকম হ্যাবিট, আমি যেভাবে পড়াটাকে নিতে পারি এবং আমি যেভাবে পড়াটাকে মানে প্র্যাকটিস করি, তার সাথে কোন সাবজেক্ট কিংবা কোন জিনিসটা পড়লে আমার ফিউচারে ভালো একটা অ্যালাইনমেন্ট হবে। দ্যাট ইজ ওয়ান সর্ট অফ কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিং করি, কাউন্সিলিং করছি মানে কি বলতো, আমরা কিন্তু একটা পার্টে ফিউচারটাকে আমি ফোরকাস্ট করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে সেইটা গেলে এভরিথিং ইজ প্রেডিক্টেবল, নাথিং ইজ 100% অ্যাকুরেট। সায়েন্সে অ্যাকুরেসি বলে কিছু হয় না, সায়েন্সে শেষ বলে কিছু হয় না। আমি যেগুলো আজকে পাবলিশ করছি, আমি যেটা নিয়ে রিসার্চ করছি, কিংবা যেটা আজকে বলবো, কালকে সেটা চেঞ্জ হবে, দ্যাট ইজ সায়েন্স। আমি যদি ভেবে নিই এটাই শেষ, দ্যাট ইজ নট সায়েন্স, তাহলে সায়েন্সের ব্যাখ্যা ভুল। সো বিগিনিং আছে, ইন্টারিম পিরিয়ড আছে, মানে যেটার মধ্যে দিয়ে আমরা চলছি, এবং তার শেষ নেই, দ্যাট ইজ সায়েন্স আমার মতে। এবং আমি শুনেও বলছি কিছু। এনিওয়ে, জাস্ট আচ্ছা এটা তো আমি একটু স্লাইডটাকে যখন আমি জাস্ট পাওয়ার পয়েন্টটা প্রেজেন্ট করেছি, তো যেহেতু আর্টটাকে আমরা জিওলজিস্টটা কিভাবে দেখছি, মানে আমরা মাইক্রোস্কোপ নিয়ে আমরা স্লাইড প্রিপেয়ার করি। কারণ পাথর যেগুলো থাকে, বিভিন্ন ধরনের পাথর থাকে, সেডিমেন্টারি, ইগনিয়াস, মেটামরফিক, তিন ধরনের পাথর থাকে। এবার সেই পাথরের মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের কাছে খুব ক্যাচিং আর অ্যাট্রাক্টিং ফ্যাক্ট হচ্ছে জেম স্টোন, যেটাকে জেমনোলজি স্টাডি বলি আমরা। তো যাই হোক, তো সেগুলো পরে এই মানে বিয়ন্ড দিস স্কোপ অফ দিস ডিসকাশন। তো এনিওয়ে, আমরা যখন এই পাথরটাকে দেখছি, এই পাথরটাকে দেখে আমরা করছি কি? পাথরটাকে দেখে কি হবে? সে তো নির্জীব, কি ইন্ডিকেট করবে? পাথর দেখে আমরা কিছু বুঝতে পারবো? মানে আমাদের যে একটা গান আছে না, যদি কাগজে লেখো নাম, তাই তো, কিন্তু পাথরে লেখো নাম, সরি, তাই তো, আর মনের মধ্যে নাম লেখো, দ্যাট উইল রিমেম্বার। তো যাই হোক, আমি হয়তো গানটা ভুল বলছি। তো আমরা দেখছি পাথরের মধ্যে জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখছি, because the entire earth history since the beginning of the earth is encrypted within the stone, within the rocks. আমরা রক বলি, স্টোনটা খুব কম টার্ম ইউজ করি। সেই পাথরের মধ্যে কিন্তু পুরো হিস্ট্রিটা লেখা আছে। এবার আমরা কিভাবে দেখছি, কিভাবে ব্যাখ্যা করছি, দ্যাট ডিপেন্ডস হাউ মাচ উই আর এবল টু এক্সপ্লোর। আমরা কতটা সেটাকে এক্সপ্লোর করতে পারবো, দ্যাট ডিপেন্ডস আপন আওয়ার অবজারভেশনস। তো মাইক্রোস্কোপ একটা রেখেছি, পৃথিবীটাকে রেখেছি, মানে সেটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখছি। সিম্পল। আমরা ফসিল রেখেছি। ফসিল ইজ ইন্টারেস্টিং। তো ফসিল মানে জীবাশ্ম। তো ফসিল পাওয়া যায় কোথায়? পাথরের মধ্যে। কোন পাথরের মধ্যে পাওয়া যায়? সেডিমেন্টারি রকের মধ্যে পাওয়া যায়। তো সেডিমেন্টারি রকের মধ্যে ফসিল খুঁজি। ফসিলটা খুঁজি কেন? ফার্স্ট, ইন্টারেস্টিং। সেকেন্ড, টু নো দ্য পাস্ট। পাস্টটাকে জানার জন্য। কিভাবে জানার জন্য সেটা আসবে। জিওকেমিস্ট্রি, অ্যাকচুয়ালি দ্য সাবজেক্ট জিওলজি,
কিছু কিছুতে কি হচ্ছে, কিছু কিছু সাবজেক্ট থেকে কিছু এক্সট্রাক্ট নিয়ে জিওলজি সাবজেক্টটা তৈরি হয়েছে। ও নিজস্ব কিছু নেই। ফিজিক্স থেকে কিছু ড্র করেছি, জিওগ্রাফি থেকে কিছু ড্র করেছে, কেমিস্ট্রি থেকে কিছু ড্র হয়েছে, ম্যাথামেটিক্স থেকে কিছু ড্র হয়েছে, কিছু বেসিক সায়েন্স থেকে ড্র হয়েছে, and that becomes the subject geology. তো আমরা কিছু কিছু জিওকেমিস্ট্রি, কিছু কিছু কেমিস্ট্রি আছে যেগুলো রকের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, যদি স্টাডি করি, যেগুলোকে বলা হয় জিওকেমিক্যাল অ্যানালিসিস, সেখান থেকে আমরা পাথর যেটা ফর্ম হয়েছিল তার এনভায়রনমেন্টের ব্যাপারে আমরা বলতে পারি। অ্যান্ড কিভাবে বলি, জাস্ট বলাটা তো একটা ছোট্ট টপিকে পুরো জিওলজিটা বলা তো অসম্ভব। ছোট্ট একটা পার্টকে আমি তুলে ধরেছি যে আমরা কিছু কিছু এক্সপ্লোরেশন মেথড আছে, কিছু কিছু মেথড আছে যেই মেথডের মাধ্যমে আমরা এই আর্টটাকে জানি, মাদার আর্টটাকে জানি। তাহলে এর থেকে ভালো কি হয় যে আমি টাইমের সঙ্গে সঙ্গে আর্থ ডেতে, যেখানে টপিক ইজ অন আর্থ ডে, আর একটা প্ল্যানেট ইজ ওয়ান অফ দ্য প্ল্যানেট, তাকে আমি জানছি থ্রু রেফারেন্স অর থ্রু এ স্কেল অফ টাইম, টাইমের রেসপেক্টে আমি জানছি। সেখান থেকে কি ধরনের জানবো, যে অল দ্য অ্যাসপেক্টস, আমাদের যতগুলো থিম আছে সিন্স দ্য ইনসেপশন অফ দিস আর্থে, যতগুলো থিম হয়ে এসেছে সেই থিমগুলোর সাথে সাথে কিছু না কিছু কানেকশন আছে, দ্যাট আই উইল টেল ইভেন্চুয়ালি। নেক্সট টাইম। আচ্ছা, এটাকে আমি স্কিপ করছি, এটা আপনারা জানেন, এটাকে নিয়ে বলা মানে জাস্ট টাইম ওয়েস্ট। নেক্সট টাইম। আচ্ছা আসি, এখানে কি লেখা আছে, লাস্ট 9 ইয়ার্স ওয়ার্মেস্ট অন রেকর্ড, আর উপরে কি লেখা আছে, সি লেভেল রাইজ। তাহলে আমরা সবাই জানি এবং সবাই এটা নিয়ে খুব চিন্তিত। 2012 বলে একটা মুভি বেরিয়েছিল, সেই মুভিটাতে আমরা দেখেছিলাম যে সব জলের তলায় ডুবে যাচ্ছে, তাই তো? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সব জলের তলায় ডুবে যাচ্ছে, আর টেরিস্ট্রিয়াল কিংবা ল্যান্ড পার্ট বলে কিছু থাকবে না, সবই সমুদ্রের তলায়, জলের তলায়, দ্যাট অল লিথোস্ফিয়ার কামস আন্ডার দ্য ওশানিক কন্ট্রোল। দেখেছিলাম, ভয় পেয়েছিলাম, খুব আলোচনা চলেছিল সপ্তাহ দুয়েক চারেক, এক মাস। তারপর যাই হোক সেগুলো পেরিয়ে গেছে, এখন আমরা ভুলে গেছি। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত, সত্যি খুব চিন্তিত। এসি বসছে, খুব চিন্তিত। রেফ্রিজারেটর ইউজ হচ্ছে, খুব চিন্তিত। গাছ কাটছি, কাটছি কিন্তু তাতেও চিন্তিত। গাছ লাগানো হচ্ছে না, লাগানো হচ্ছে না কিন্তু তাতেও চিন্তিত। তো সব ব্যাপারেই খুব চিন্তা আছে আমাদের, কিন্তু কি করতে হবে নেই চিন্তা। মানে বড় বড় যে ফ্যাক্টর গুলো আছে না আমাদের কাছে, খুব ক্যাচি। বড় বড় যতগুলো ফ্যাক্টর আছে, যেগুলো আমাদের টিভিতে বলে, যেগুলো আমাদের সেমিনারে শুনি, সেগুলো সমস্ত কিছু আমাদের কাছে ক্যাচি, এভরিথিং ইজ ক্যাচি। সেগুলোর পেছনে রিজনস কিছু আমরা জানার চেষ্টা করি, আর সেগুলোকে কি করে রেমিডি করতে হয়, কিছু কিছু রেমিডিয়াল মেজার আছে, সেগুলো জানার চেষ্টা করি, অ্যাপ্লাই করার চেষ্টা করি। বিকজ যখন এই অপূর্ব স্যারের কথা হচ্ছিল, উনি যখন এসেছিলেন, and when he visited our college, I requested him that environment যখন প্রজেক্ট হয়, সেই প্রজেক্টে আমি স্যারের সাথে কথা বলেছিলাম, সুনীল স্যারের সাথে, যে যখন প্রজেক্ট হয় সেই প্রজেক্টগুলোতে আমরা কি করি, প্রজেক্ট রিপোর্ট জমা দিই। সেই রিপোর্ট জমা দেওয়া মানে পাতা নষ্ট। সেই প্রজেক্ট রিপোর্ট কিভাবে স্টুডেন্টরা সব জমা দেয় সবাই জানে, টিচাররাও জানে, স্টুডেন্টরাও জানে। এভরিথিং কপিড, এভরিথিং পেস্টেড। আর আমরা এনকারেজ করিও করি, কেন সেটা নিয়ে বেশি সময় নষ্ট করলে মেন সাবজেক্টটা জানা হবে না, বিকজ দ্যাট কামস আন্ডার ভেরি স্মল জায়গাতে আসছে, সেখানে শুধু নাম্বারটা ম্যাটার করে। তো সেগুলো জমা পড়ে, দ্যাট গো ইনটু দ্য ডাস্টবিন। সেগুলো রিসাইকেল হয় কি হয় না জানি না, কিন্তু ওয়েস্টেজ হয়। কিন্তু যদি আমি স্যারকে বলেছিলাম, স্যার যদি এটাকে উল্টো করে দেওয়া হয়, যদি প্র্যাকটিক্যাল বেসড করে দেওয়া হয়, তখন স্যার বলেছিল কিভাবে, এমন যে এভরি ফ্যাকাল্টি আমাদেরকে নিজেদেরকে জুড়েছিলাম, অ্যান্ড এভরি স্টুডেন্ট সিন্স দেয়ার রেজিস্ট্রেশন। আমি যখন ঢুকলাম কলেজে, কিংবা স্টুডেন্টরা যখন ঢুকলো কলেজে, সেখানে ঢোকার পর যদি সবাই একটা করে বা দুটো করে গাছের দায়িত্ব নেয়, সবাই নিল, প্রবলেমেটিক, এটাকে ম্যানেজ করা প্রবলেম, খুব প্রবলেম। কারণ যেখানে সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা বেশি, এটাকে মনিটর করা খুব মুশকিল, বাট ইম্পসিবল। সবাই একটা করে গাছের দায়িত্ব দিলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, সেমিস্টার শেষ হলো, সরি নট সেমিস্টার, ভুল বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স কারিকুলাম, মানে যখন আমার ডিগ্রি কোর্সটা শেষ হলো, আমি শুরুতে রেজিস্ট্রেশন করলাম, তারপর প্ল্যানটাকে জিও ট্যাগ করলাম, সেই প্ল্যানটাকে রেজিস্টার করলাম আমার অফিসিয়াল রেকর্ডে। আমরাও যখন সার্ভিসে ঢুকলাম, সেটা রেজিস্টার হলো। আমাদের হচ্ছে যে পয়সা হয়, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হয়। তো সেক্ষেত্রে যখন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হবে, আমিও দেখবো যে ওই প্ল্যানটাকে আমি কত বড় করতে পেরেছি, কত ভালো করে ম্যানেজ করতে পেরেছি, কারণ তার জন্য যেন কিছু মার্কস থাকে। আর যখন সেটা কম্পালসারি হয়ে যাবে, তখন সবাই করবে। আর সেই কম্পালসারিটা ভালোর জন্য, সেই কম্পালসারিটা অবভিয়াসলি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এরকম যদি করা যায় যে সেই স্টুডেন্টরা সোললি মার্কস পাবে, সে কতটা গাছটাকে, হ্যাঁ আমি একটা গাছ ইন্ডিভিজুয়ালি পারলাম না, আমি গ্রুপ করলাম, আমি 20টা গ্রুপ করলাম, 10টা গ্রুপ করলাম, সেই গ্রুপ করে সেই স্টাডিটাকে যদি করি, কি অসুবিধা আছে?
অসুবিধা নেই। তো সেটা প্র্যাকটিক্যাল বেসড হলো, সেটার আউটকামটাও ভালো হবে, সেটা ইজি বেসড, পেপার নষ্ট হবে না। জানি না স্যারকে বলেছি, স্যার বলেছেন এটা ডিসকাস করবো। এনিওয়ে, তো যখন আমাদের এরকম ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়, হয়তো পরে আলোচনা করবো, দেখেছিস স্যার কত সুন্দর ডায়াগ্রাম নিয়ে এসেছিল, এখানে বার ডায়াগ্রাম দেখাচ্ছে, কোনো কোনো জায়গায় আইসিএস দেখাচ্ছে। The blue line indicates the drop in the temperature and the red lines indicate the rise in the temperature. So আমরা যেটা এখন দেখছি, যেটা নিয়ে কনসার্ন, সেটা কিন্তু খুব ছোট টাইম ফ্রেমের মধ্যে, সেটা কিন্তু খুব স্মলার টাইম ফ্রেমের মধ্যে, স্মলার ইন কনটেক্সট উইথ হোয়াট, স্মলার ইন কনটেক্সট উইথ জিওলজিক্যাল টাইম স্কেল। এবার বলি, তাহলে স্যার আপনি ছোট বলছেন, এখানে দেখুন লেখা আছে লাস্ট 9 ইয়ার্স। 9 ইয়ার্স একটা মানুষের জীবনে কি কি এনে দিতে পারে, চেঞ্জেস, তার বয়স কোথা থেকে কত চলে যাবে। Yes, that changes can there when we considered the life cycle of a human being. But when we are talking about the earth, যখন আমি আর্থ নিয়ে কথা বলবো, তখন we should think about what is the age when the earth was formed. So the actual age of the earth is 4.3 billion years ago. 4.3 billion years ago, can you imagine? তো সেই সময় যখন আর্থ ফর্ম হয়েছিল, তখন আর্থ ছিল, তখন এরকম স্টেবল লিথোস্ফিয়ার ছিল না যেটার উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা এত স্টেবল ছিল না, এত স্টেবল সমুদ্র ছিল না, সমুদ্র ডেভেলপই হয়নি, লিথোস্ফিয়ারিক প্লেট ডেভেলপ হয়নি। সো চেঞ্জেস থ্রু সেভারাল মিলিয়নস অফ দ্য ইয়ার্স, সেটা ধীরে ধীরে কি হয়েছে, ঠান্ডা হয়েছে, সলিডিফাই হয়েছে, ক্রাস্ট তৈরি হয়েছে, অরিজিন অফ লাইফ হয়েছে, মিটিওরেটিক, তার মধ্যে বহুবার মিটিওরেটিক বোম্বারমেন্ট হয়েছে, several changes in the climate, several. What temperature rises we are seeing today is nothing, no matter of concern to the geologists, because such temperature rise has taken place much earlier in the Earth's history. And that record we can see through the what, through the window of the rocks. রক গুলোকে স্টাডি করে আমরা দেখতে পারি যে কি ধরনের চেঞ্জেস তখন এসেছে, কি ধরনের টেম্পারেচার রেঞ্জের মধ্যে সেই রকটা তৈরি হয়েছে, কি ধরনের অক্সিডাইজিং রিডিউসিং কন্ডিশনের মধ্যে রকটা তৈরি হয়েছে। If we see any creature, we do not see exactly the creature, we see the remnants of the creature or the activities of the creature within the rock body. পাথরের মধ্যে কি দেখতে পাই আমরা, তার রেমন্যান্টস, তার পড়ে থাকা জায়গা, অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখতে পারি পাথরের মধ্যে পড়ে আছে, কিংবা কি আছে, সেই তাদের কিছু অ্যাক্টিভিটিস পাথরের মধ্যে পড়ে আছে, যেগুলোকে দেখে আমরা বুঝতে পারি সেই সময়কার প্রেজেন্ট, দ্যাট টাইম রিজেন্ট পিরিয়ডে কি ধরনের অক্সিডাইজিং বা অক্সিজেন লেভেল কত ছিল, কার্বন ডাইঅক্সাইড লেভেল কত ছিল, টেম্পারেচার কত ছিল, সেটা কোন পজিশনে ছিল, সেটা যদি সমুদ্রের তলায় থেকে থাকে কত ডেপথের মধ্যে ছিল, এভরিথিং ক্যান বি এক্সপ্লেইনড। And that is the way, that the mechanism, and that is the way, যেটাতে আমরা বলি না যে টাইম মেশিন, আমরা টাইম মেশিন থাকলে আগে পেছনে চলে যেতে পারতাম, and those are the actual the time machines, that how we can go to the past to see what has happened. Now there should be one question, past থেকে স্যার কি হবে, what is the necessity? You are telling that you are very much anxious or you are worried about the future. ফিউচার নিয়ে তো আমরা খুব ওরিড যে আমাদের কি হবে, আমরা এখন বর্তমানে এটা আছি, ভবিষ্যতে কি হবে, বিকজ ইট ইজ দ্য হিউম্যান সাইকোলজি দ্যাট উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। বাট দেয়ার আর সাম থিওরিজ, অনেকে থিওরিটা জানে, দ্যাট প্রেজেন্ট ইজ এ কি টু দ্য পাস্ট, ল অফ ইউনিফর্মিটারিয়ানিজম, মানে এখন যা ঘটছে সেগুলো আগেও ঘটেছিল, তাহলে এখন যা ঘটছে সেগুলো যদি আগেও ঘটে থাকে, তাহলে ভবিষ্যতেও সেটা ঘটবে। সো যখন বলছিলাম যে নেচার ইজ অ্যান অ্যাডমিক্সচার অফ দ্য প্রসেস, নেচারে কোনো কিছু 100% বলে কিছু হয় না। ইফ দেয়ার ইজ এনি কনস্ট্রাকশন ইন এনি প্লেস, যদি কোথাও কোনো কনস্ট্রাকশন হচ্ছে, সো ডিস্ট্রাকশন ইজ টেকিং প্লেস এট অ্যানাদার পয়েন্ট। কোথাও কনস্ট্রাকশন হলে কোথাও ডিস্ট্রাকশন অবভিয়াসলি হচ্ছে, এন্ড দ্যাট ইজ এ ন্যাচারাল সাইকেল। বাট উই আর কনসার্নড অ্যাবাউট দ্য প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট নিয়ে কনসার্ন, বিকজ উই আর লুকিং ইনটু দ্য হিউম্যান লাইফ সাইকেল, দ্যাট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য 100 and 200 or 300 years on। বাট নেচার রিক্লেমস ইটসেলফ। আমি যদি বলি যে আমরা এত কিছু চিন্তা করছি, আমরা এত কিছু ভাবছি, বাট উই শুড বি, কারণটা কোথায় আছে আমি পরে আসছি, যে কেন চিন্তা করবো সেটা পরে আসছি। আমরা ফার্স্টে চিন্তাটাকে একটু কমাই, তারপরে চিন্তাটাকে বাড়াবো। খুব জোরে ফট করে গান করলে কানে লাগে, তো আস্তে আস্তে গানটা সুরটা ধরে তারপরে একটু জোরে যাবো, তারপর আবার নামাবো। তো তাহলে ফার্স্টে একটু চিন্তাটা কমাই, চিন্তাটা বাড়াবো, আর লাস্টে তার রিমিডিয়াল মেজার্সে আসবো।
তাহলে চিন্তাটাকে যখন কমাবো, তাহলে আমাকে কি বলতে হবে যে আগেও এরকম ঘটনা ঘটেছে? চিন্তা নেই। কখন, কবে? যখন নিজের উপর কোনো একটা কিছু ঘটনা ঘটেছে, আমরা খুব অডিট, এরকম তো আশেপাশে কোনো স্টুডেন্টকে শুনিনি, এই তো রেজিস্ট্রেশনটা করতে কি অসুবিধা হয়েছিল, তখন হয়তো একজন বললো না অডিট, একজন বললো হ্যাঁ এরকম কতবার হয়েছে, স্যারকে কি বললেই হয়ে যাবে, শান্ত। হয়েছে আগে এরকম বহুবার হয়েছে। ক্যাটাস্ট্রফিক ইভেন্ট ইজ মাল্টিপল টাইমস ইন দ্য আর্থ হিস্ট্রি। এক্সটিংশন অফ দ্য ডাইনোসরাস হয়নি ক্যাটাস্ট্রফিক ইভেন্ট? এক্সটিংশন অফ দ্য আদার স্পিসিস হয়নি ক্যাটাস্ট্রফিক ইভেন্ট? তাদের সঙ্গে হয়েছে, আমাদের সাথে হবে, দ্যাট ইজ কমন, এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু তখন কি হয়নি সেটা পরে আসছে, এগুলো সব হয়েছে। তাহলে এই যে আমরা যেগুলো দেখে দেখাই না যে সি লেভেল রাইজ করে যাচ্ছে, সি লেভেল এর থেকে অনেক আগে রাইজ করেছে। এই সি লেভেলটা যদি রাইজ না করতো, বরফ যদি না গলতো, আবার বরফ যদি না জমতো, তাহলে আমরা এই যে আমরা এখন যে মোটামুটি পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, এই যে বেল্টটা আছে, এইসব জায়গাগুলো মোটামুটি পুরুলিয়াতে পড়ে না, স্টিল আমি বলছি যেহেতু অ্যাডজয়নিং এরিয়া, there is the famous areas known as the industrial belt and coal belt, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বরাকর, বোকারো, all these are the industrial and the coal belt। তাহলে সেই কয়লাটা হতো না, সেই কয়লাটাই তৈরি হতো না যদি এক্সটিংশনটা না হতো, যদি মাস এক্সটিংশন না হতো, যদি ক্যাটাস্ট্রফিক ইভেন্ট না হতো, কয়লাটা তৈরি হতো না। সি লেভেল যদি রাইজ না করতো, হতো না অনেক কিছু ইভেন্ট। কি কি হতো না আসছে, যদি বরফ না জমতো, বরফ জমলে কি হয়, বরফ জমে জল জমে যখন বরফ হয়ে যায় সেটা ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলে কি হয়, লিথোস্ফিয়ারকে চাপ দেয়, প্রেসার দেয়। এবার যখন বরফটা আবার গলবে, তখন কি হবে, আস্তে আস্তে কি হবে, যে লিথোস্ফিয়ারিক যে প্রেসারটা ছিল সেই প্রেসারটা কমবে, সেটাকে বলে আইসোস্ট্যাটিক, আইসোস্ট্যাসিস। ঠিক আছে? তো যাই হোক সেটা পরে, ওটাকে বলা হয়েছে আইসোস্ট্যাটিক রিবাউন্ড থিওরি, মানে আর্টটা যতটা কি হয়েছিল, যতটা চাপা পড়েছিল, যখন বরফটা গলে গেল, সেটা ধীরে ধীরে কি হবে, আবার এক্সপ্যান্ড করবে। তাহলে এই সমস্ত ইভেন্ট যদি না ঘটে, তাহলে কোলটা হতো না, কোলটা না হলে আমাদের এনার্জি সোর্স কি ছিল, আমাদের হাতের সামনে এনার্জি সোর্স কি ছিল, তো ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোল এক্সট্রাক্ট যদি নাও করি, আমরা যদি সেখান থেকে গ্যাসটাকে এক্সট্রাক্ট করি, কোল বেড মিথেন যেটাকে বলে, সেটাকে যদি আমি এক্সট্রাক্ট করে নিই, সেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট একটুখানি জাস্ট টাইম ফ্রেমটা দেখে আমি জাস্ট পরের দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের ওল্ডার থেকে ইয়ঙ্গার দেখানো আছে এজ গুলো। এই এজ গুলোকে আমি বিশেষ ডিসকাশন করছি না, বিকজ দিস ইজ পিওরলি একটা টপিকের ভিতরে চলে যায়। বাস আমি যে আর্টস হিস্ট্রিকে যদি বিভিন্ন ভাগে ভাগ করি, তার বিভিন্ন পার্টগুলো কিভাবে কত এজ আছে সেগুলো জাস্ট একটা পিক্টোরিয়াল ভিউ, নাথিং এলস। এখানে আমি একটা জায়গায় মার্ক করেছি, জাস্ট দিস মার্ক উইথ দ্য রেড ড্যাশ লাইন, দ্যাট ইন্ডিকেটস দ্যাট এই সময়ের মধ্যে কিন্তু আমাদের আর্থ হিস্ট্রিতে সব থেকে বেশি কোল ফর্মেশন হয়েছে। এরপরেও কোল হয়েছে, বাট ইন স্প্লিটেড স্মল স্মল পকেটে হয়েছে। তাহলে আমি যদি আর্থ হিস্ট্রিটা জানি, আর্থের কি কি আগে ঘটেছিল জানি, তাহলে হোয়াট উইল বি দ্য ফেট দ্যাট মে কাম, বিকজ প্রেডিকশন ইজ নট 100% অ্যাকুরেট, হয় না। তাহলে সেইটা কিন্তু আমরা ইন্টারপ্রেট করতে পারবো। এইবার আসি আমি ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যে অ্যানিমেলরা তো এক্সটিংক্ট হয়েছিল, আমরা হয়তো এক্সটিংক্ট হব, ডিফারেন্সটা কি, দ্য অ্যানিমালস দ্যাট হ্যাজ ইভলভড আর্লিয়ার, স্পিসিয়েশন যাদের আগে হয়েছিল, যেসব ক্রিয়েচার, দেখো কিছু ক্রিয়েচারের আমি ছবি দিয়েছি এখানকার। ইম্পর্টেন্ট কি, পুরুলিয়াতে নিয়ে যাই, ইম্পর্টেন্ট কেন বলছি, পুরুলিয়ায় দুমদুমি সেকশন বলে একটা সেকশন আছে, একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, ওই সিমেন্ট ফ্যাক্টরির পেছনে দুমদুমি একটা সেকশন আছে, সেই সেকশনে লিস্টোসোরাস পাওয়া যায়, লিস্টোসোরাস ফসিল পাওয়া যায়। লিস্টোসোরাস বলতে একটা অ্যাম্ফিবিয়ান্স, তার আবির্ভাব তখন হয়েছিল, পাওয়া যায় বলতে এখন পাওয়া যায় না, তখন পাওয়া যেত আর কি। মানে আমরা পাওয়া যায় বলছি মানে পাথরের মধ্যে পাওয়া যাচ্ছে, মানে ওটাকে এখন প্রেজেন্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের স্টাডিটা ফেব্রিক কেটে আনছে, বাট দ্যাট ওয়াজ দ্য পাস্ট। বাট হোয়েন উই আর কনসিডারিং দ্যাট, যখন আমি রিড করছি তখন সেটা আমার কাছে প্রেজেন্ট, তাহলে পাওয়া যাচ্ছে ওখানে। তাই তার জন্য দেখো টার্মিনাস পিরিয়ডটা যখন এন্ড হচ্ছে, সেই পিরিয়ডটার মধ্যে মানে যখন কয়লাটা শেষ হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা পাঞ্চেত ফর্মেশনের মধ্যে ওটা পাই। তো পাঞ্চেত ফর্মেশন ইজ নট এ কোল ফর্মিং ইউনিট, যা কোল পাই আমরা রানীগঞ্জ অব্দি পাই, রানীগঞ্জ ফর্মেশনের মধ্যে। তো তারপর থেকে আর কোল পাই না, সে কোলটা কেন পাই না সেটাও কিন্তু আমার জিওলজি বলে দেয় কেন পাই না, সেটা আসছে। তো যাই হোক, তার মানে কি হচ্ছে, যে আমি আমার জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি যদি তার জিওলজিটা জানি, আমি যদি আমার আর্থকে কিছুটা চেনার চেষ্টা করি, সেই চেষ্টাটা কিন্তু আমাকে কিছু একটা এমন ইন্টারেস্টিং টপিকের দিকে ঘুরিয়ে দেবে। আমি এখান থেকে বলতে পারি যে তোমাদেরকে বললাম যে এখানে একটা ফসিল পাওয়া যায়, তুমি জিজ্ঞেস করবে স্যার তাহলে ওইটা ফসিল পাওয়ার সাথে আমাদের এখানে প্রেজেন্ট ডে স্টাডিতে কি হবে, তার অ্যাপ্লিকেশন কি স্যার, আপনি তো বলছেন যে এনইপিতে বলছে কিংবা
এখন স্টাডিগুলো বলছে আউটকাম বেসড অফ স্টাডি হতে হবে। তাহলে আউটকাম এটাই যে সেই অ্যাম্ফিবিয়ান্সটা যখন আসছে, অ্যাম্ফিবিয়ান্স মানে কি, যে জলে থাকে স্থলেও থাকে, তাহলে তার নেচারটা বুঝতে পারছি, তার সেডিমেন্টের নেচারটা বুঝতে পারছি, যে জলেও থাকে স্থলেও থাকে সেখানকার সেডিমেন্ট কেমন হবে, সেই সেডিমেন্টের মধ্যে পোটেনশিয়াল আমি বুঝতে পারবো, যে তার মধ্যে পোটেনশিয়াল ইকোনমিক সোর্স অফ মিনারেল কিংবা কোনো ওর থাকবে কি থাকবে না আমি বুঝতে পারবো। সো দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট ওয়ে অফ স্টাডি। তো একটা সেই কান টানলে মাথা আসা যেরকম কথা আছে, যে যদি আমি এরকম একটা স্টাডি করি, সেই স্টাডিটাকে যদি আমি যদি এক্সপ্লোর করতে থাকি, আমার দেখবো যে কোনো একটা অন্য স্টাডির দিকে ঢুকে যাচ্ছে। সো দ্যাট ইজ এ পার্ট। আচ্ছা, একটু নেক্সট চেঞ্জ। এইবার যে কথাটা, যেটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা এখন খুব চিন্তিত এই গ্লোবাল ওয়ার্মিং, সি লেভেল রাইজ, কিন্তু আগে আমাদের আর্থের কন্ডিশন কি ছিল, যে মোস্ট অফ দ্য কন্টিনেন্টস যারা এখন ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই কন্টিনেন্ট গুলো কোনোটাই ইকুয়েটোরিয়াল পজিশন ছিল, সবকটা পার্ট এন্ড পার্সেল অফ দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার ছিল। সমস্ত কন্টিনেন্ট ইজ পার্ট এন্ড পার্সেল, যেখানে এখন ইকুয়েটোরিয়াল পজিশনে যারা আছে, পার্ট এন্ড পার্সেল অফ দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে এখানে যা প্রেসার টেম্পারেচার কন্ডিশন, দ্যাট প্রেসার টেম্পারেচার কন্ডিশন উইল নট বি দেয়ার অবভিয়াসলি। তো তাহলে যখন আর্থ শুরু হয়েছিল, যখন এই সমস্ত ইভেন্ট হয়েছিল, যখন কয়লা মানে তৈরি হচ্ছিল, যখন এই অর্গানিজম গুলো আগে যেগুলো দেখালাম আবির্ভাব হচ্ছিল, তখন কিন্তু ওরা তাদের ডিসপোজিশন এই প্রেজেন্ট ডে ল্যাটিটিউড কিংবা লংজিটিউডের মধ্যে ছিল না, তারা ছিল অন্য জায়গায়, সাউদার্ন হেমিস্ফিয়ারে। বাট ডিউ টু ড্রিফটিং থিওরি, এখন সেই থিওরিটাকে বলা হয় প্লেট টেকটনিক্স থিওরি। বাট ডিউ টু ড্রিফটিং, আগে ড্রিফটিংটাকে বলা হতো যে লুনার অ্যাট্রাকশন যেটা আছে, চাঁদের যে অ্যাট্রাকশনটা আছে, দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য কন্টিনেন্টস। পরে দেখা গেছে যে চাঁদের যা ফোর্স আছে, যেটাকে পুল করে, যেটার জন্য জোয়ার ভাটা হয়, দ্যাট ফোর্স ইজ নট এনাফ টু ড্র্যাগ দ্য কন্টিনেন্টস। এত বড় বড় কন্টিনেন্টকে ওই ফোর্সটা টানতে পারবে না। সো ফ্রম দেয়ার কামস দ্য থিওরি অফ দ্য প্লেট টেকটনিক্স। সেখান থেকে ওটা চেঞ্জ হয়ে থিওরিটা যেটা এলো সেটা হচ্ছে প্লেট টেকটনিক্স, যেটা আমরা জানি এখন, যে আমরা প্লেট গুলো মুভমেন্ট করছে, তার জন্য কি হয় সবাই জানে। প্লেট মুভমেন্টের জন্য কি হয়, যে কোনো এক দুটো জিনিস, ভূমিকম্প হয়, আর কি হয়, ভলকানিজম হয়, সুনামি হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হয়। তাহলে দেখো, হ্যাঁ আর্থকুয়েক। তাহলে দেখো যে যখন এখানে কন্টিনেন্টস গুলো সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে মুভ করছে, যখন এটা সেন্ট্রাল পজিশনে যাচ্ছে, সেন্ট্রাল মিনস দ্য ল্যাটিটিউডাল পজিশনটা যখন অকুপাই করছে, ধীরে ধীরে ঘুরে, আমি দেখাচ্ছি ইন্ডিয়ার কি করে চেঞ্জেস এসছে। তো তখন ও একটা অন্য ক্লাইমেটিক কন্ডিশন থেকে অন্য একটা ক্লাইমেটিক কন্ডিশনে যাচ্ছে। কারা যাচ্ছে, যে অর্গানিজম গুলো সেই সময় ছিল, আর যে সেডিমেন্ট গুলো সেই সময় ছিল, যে সেডিমেন্টেশন গুলো হচ্ছে। সেডিমেন্টটা শুধু বলছি কেন, বিকজ দ্য ফসিল উই অনলি অবটেন ইন সেডিমেন্টারি রক। যদি ইগনিয়াস রক হয়, ইগনিয়াস রকের মধ্যে ফসিল পাবো না, কারণ ইগনিয়াস রক কিভাবে তৈরি হয়, একটা পাথর, যে কোনো পাথর, মে ইট বি এ ইগনিয়াস রক, মে ইট বি এ সেডিমেন্টারি রক, মে ইট বি এ মেটামরফিক রক। সেই পাথরটা যদি গলে যায়, গলে গিয়ে নতুন যে পাথর তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইগনিয়াস রক। তো গলে গেলে আর ফসিলের ট্রেস কোথায় থাকে, মেটামরফিক বা হাই টেম্পারেচারে হয়। তো ন্যাচারালি সেই জিনিসগুলো, যে রেকর্ড গুলো থাকে, সেই রেকর্ড গুলো মুছে যায়, বিকজ দেয়ার আর সাম মিনারোলজিক্যাল চেঞ্জেস, পাথরটার মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে। সেডিমেন্টারি রকের মধ্যে চেঞ্জেস আসে, বাট সেখানে মিনারোলজিক্যাল চেঞ্জেস খুব কম আছে। তার জন্য কি হয়, যে স্ট্রাকচারটা প্রিজার্ভ হয়ে থাকে, সেটা আমরা পরে দেখতে পাই। তাহলে এই সেডিমেন্টেশন প্যাটার্ন যেটা আগে ছিল, সেটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তার পজিশন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, আমার সেই সেডিমেন্টেশন প্যাটার্নও চেঞ্জ হবে, তার মধ্যে অর্গানিক কন্টেন্ট চেঞ্জ হবে, তার মধ্যে প্রাণী যেগুলো ছিল সেগুলোও চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আমরা বলছি একটা স্পিসিস, এটা ন্যাচারাল প্রসেস, যে আফটার স্পিসিয়েশন কি হয়, সেখানে পপুলেশন বৃদ্ধি হয়, যখন নতুন স্পিসিস একটা উৎপত্তি হয়, তারপর তাদের কি হয়, পপুলেশন বেড়ে যায়। ইট ইজ ন্যাচারাল প্রসেস। পপুলেশন বেড়ে গেলে কি হবে, একটা লোকালিটির মধ্যে ফুডের কমতি হবে, তখন কি হবে, দেয়ার ইজ এ কম্পিটিশন। তাহলে তখন কি করবে, জেনারেলি দেয়ার ইজ দ্য ওয়ে দ্যাট মাইগ্রেশন করবে, তার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এন্ড ডিউরিং দ্য প্রসেস অফ দ্য মাইগ্রেশন যদি কোনো বেরিয়ার আসে, যদি বাধা আসে, তাহলে ওরা দুটো কাজ করতে পারে, একটা অ্যাডাপ্টেশন করবে, মরফোলজিক্যাল কিছু চেঞ্জেস আনবে, যে সেই বেরিয়ারটাকে অতিক্রম করবে, কিংবা কম খেয়ে থাকবে, যে কোনো একটা, দুটো অ্যাডাপ্টেশন। আর কেউ কেউ করে দিতে পারে যে কিছু অ্যাডাপ্টেশন আনবে, যার মানে ফিন ছিল না, সে হয়তো ফিন আনলো, পাখনা ছিল না, পাখনা আনলো, সে সুইং করে চলে গেল অন্য পাশে, সেই বেরিয়ারটাকে ক্রস করলো। যারা যারা বেরিয়ারটাকে ক্রস করলো, যারা যারা অ্যাডাপ্টেশন করলো, মরফোলজিক্যাল চেঞ্জেস, এন্ড যারা যারা অ্যাডাপ্টেশন করলো, তারা বেঁচে থাকলো, বাকিগুলো কি হলো, এক্সটিংশন, শেষ।
ইট ইজ দ্য ন্যাচারাল প্রসিডিউর। তো যখন এরকম ঘুরছে, যখন এরকম যাচ্ছে, সে যেতে যেতে কি হচ্ছে, এই ধরনের চেঞ্জেস গুলো আসছে। তো যখন চেঞ্জেস আসছে, ঘুরছে, প্রাণী এক্সটিংক্ট হচ্ছে, প্রাণী আসছে, সেখানে অক্সিজেন লেভেল বাড়ছে, অক্সিজেন লেভেল কমছে, টেম্পারেচার বাড়ছে কমছে, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে যখন আমার ল্যাটিটিউডাল চেঞ্জেস হলো, সেন্ট্রাল পজিশনে আসবে, অবভিয়াসলি টেম্পারেচার বেড়েছে। তো সেই টেম্পারেচার বাড়াটাও আমাদের আর্থ হিস্ট্রিতে আছে, যে টেম্পারেচার বাড়াটা এখন থেকে অনেক বেশি। এক্সটিংশন অফ দ্য ডাইনোসরসের যদি কথা ভাবি, মাল্টিপল থিওরিজ আর দেয়ার। তো একটা ধরে নেওয়া হয়, কয়েকটার মধ্যে বলছি জাস্ট ছোট ছোট করে, যে ডাইনোসরের কি হয়, ওর চেহারা অনেক বেশি বড়। তো সেই চেহারার অনুযায়ী ওর মেটাবলিজম করতে যত অক্সিজেন লেভেল লাগে, সে তত অক্সিজেন লেভেলটা ছিল না অ্যাটমসফিয়ারে। কেন ছিল না? বলছে তখন এত ভলকানিজম হয়েছে, বিকজ দেয়ার আর সেভারাল এভিডেন্স অফ দ্য ভলকানিজম। আমরা পেয়েছি তখন ট্রায়াসিক জুরাসিক এজের সময় আমরা পেয়েছি প্রচুর ভলকানিজম হয়েছিল, বিকজ ওই ভলকানিক রক গুলো আমরা পেয়েছি, যার ডেটিং করে, রেডিওমেট্রিক ডেটিং করে তার এজটা বার করা যায় যে কোন সময়টা। সে ডেটিং করে দেখে নিয়েছে ওটা ওই সময়, তারপরে ওটা ওই সময় তৈরি হয়েছে। আর এত ভলকানিজম হয়েছিল, ভলকানিজম যখন হয়েছে, এত আগুন, সে আগুনটা কি হয়েছে, অ্যাটমসফিয়ারের অক্সিজেনটাকে কনজিউম করে দিয়েছিল, CO2 লেভেল ইনক্রিজ হয়েছে, ডাইনোসর এক্সটিংক্ট হয়েছে। আবার কখনো কখনো বলা হয় ভলকানিজমটা জমে টেম্পারেচার রাইজ হয়েছে, ডাইনোসর এক্সটিংক্ট হয়েছে। হয়েছে। তাহলে ইটস এ ন্যাচারাল প্রসেস। এটা যাচ্ছি না, এটা সেম থিওরি, কার্বন ডাই অক্সাইডের সাথে কি করে টেম্পারেচার হচ্ছে। এখানে জাস্ট এরিয়াটা বলে দিই, যে এরিয়াটা একটুখানি কমপ্লিকেশন মনে হবে, কারণ এখান থেকে চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে এই যে এখানে যে CO2 লেভেলটা যেটা বলছে আর টেম্পারেচারের সাথে, যে CO2 লেভেল বেড়েছে কিন্তু টেম্পারেচারটা কমেছে। এটা কেন হচ্ছে? ওই ট্রায়াসিক জুরাসিক সময়, কারণ তখন অলরেডি ভলকানিজমটা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, কিন্তু ওটা অ্যাটমসফিয়ারিক যে অক্সিজেনটা ছিল সেটাকে ইউজ আপ করে ফেলেছে। তো তার জন্য টেম্পারেচার ড্রপ হয়েছে, কিন্তু অত পরিমাণ কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্টে এনরিচমেন্ট হয়েছে ডিউ টু ডিপ্লিশন ইন অক্সিজেন, অক্সিজেনটা কমে গেছে। নেক্সট। এর আগে কোন স্লাইড আছে? আর নেই। তাহলে নেক্সট নেক্সট। ওকে। তাহলে যে যে প্রাণীগুলোর কথা আমি বলছিলাম আগে, তাদের যা ডিসপোজিশন ছিল, সেগুলো কোথায় কোথায় কি হয়েছে, যে লিস্টোসাউরাসের কথা বলছিলাম ইন্ডিয়ার ক্ষেত্রে। সো লিস্টোসাউরাসটা বলাটার উদ্দেশ্য কি, যে এটা যেহেতু পুরুলিয়াতেই আছে, পুরুলিয়াতেই আছে, এই ধরনের এদের মধ্যে চেঞ্জেস এসেছে, যেটা কিন্তু ইন্ডিকেট করে তখন গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল কি কি হয়েছিল সেগুলোকে ইন্ডিকেট করে। নেক্সট। এবার চলে আসি জাস্ট একদম পয়েন্টে, আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে আমরা কোথায় আছি সেই জায়গাটা, তারপরে আমি চলে যাবো একদম স্পেসিফিক সাবজেক্ট। তাহলে আগে পজিশন ছিল, এই যে ল্যান্ডমাসটা ছিল, এগুলো গোটা একটা ল্যান্ডমাস ছিল সাউদার্ন হেমিস্ফিয়ারে। স্যার টাইমটা একটু বলুন, কতক্ষণ টাইম নিয়ে আছে? অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে একটু বলতে সুবিধা। আর তোমাদের যারা স্টুডেন্ট আছো একটু প্লিজ কিছু ফাইন করবে, যদি কিছু বোরিং লাগে জাস্ট ইন্টারাপ্ট মি, আমি চেষ্টা করবো যে একটুখানি ইয়ে করতে। আচ্ছা, তাহলে এই সাউদার্ন হেমিস্ফিয়ারের যে গল্পটা আগে হচ্ছিল, এবার তাহলে ভালো করে বোঝা যাক। এখানে ইন্ডিয়াকে মার্ক করা আছে, আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে সমস্ত অ্যামালগামেশন অফ দ্য কন্টিনেন্টস, যতগুলো কন্টিনেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে, সেই কন্টিনেন্ট গুলো একটা অ্যামালগেটেড অবস্থায় ছিল, একটা দলা হিসেবে ছিল। এবার সেই কন্টিনেন্ট গুলো কি হলো, ধীরে 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 এই যে থিওরি গুলো বলছি, এই ড্রিফটিং থিওরি, প্লেট টেকটনিক থিওরি, এগুলোর মধ্যে চেঞ্জ হতে 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 কি হয়েছে, আজকে প্রেজেন্ট ডে কন্ডিশন হচ্ছে ইন্ডিয়া। আর এখানে এগুলো মার্ক করে দেখিয়েছি কেন, যেহেতু কোলটাকে আমি টার্গেট করেছি, কোলটাকে দিয়ে আর ফসিলটাকে দিয়ে বলবো, তাই জন্য কোল বেসিন গুলো আমি একটু দেখিয়েছি। তাহলে আগে ছিল এরকম পোর্শন, এখন চেঞ্জ হয়ে তার ডিসপোজিশন আলাদা হয়েছে। জাস্ট একটা নেক্সট স্লাইডে যান, তাহলে বুঝতে পারবেন। আর একটু চেঞ্জ করুন স্লাইডটা একটু। ও না, ঠিক আছে, ঠিক আছে, আর একটু আগে। হ্যাঁ, তাহলে এখন যা যা আমি এখনকার যে পজিশন ইন্ডিয়া, এবং এখানে নিচে অস্ট্রেলিয়ান প্লেট আছে, আমার একটা স্লাইড মিস হয়ে যাচ্ছে, আপনি যাই হোক, এখানে একটা অস্ট্রেলিয়ান প্লেট আছে, এদিকে আফ্রিকান প্লেট আছে। তাহলে এখন যা ডিসপোজিশন, সেই ডিসপোজিশনের সাথে আগে কি ছিল, সেটা একটা অনেকটা ফারাক ছিল, অনেক ডিফারেন্স ছিল। এনিওয়ে, তার মানে হচ্ছে এই চেঞ্জেস গুলো যেগুলো হয়েছে, এই প্রতিটা রক রেকর্ডের মধ্যে আছে, যেগুলো দেখে আমরা এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারছি। নেক্সট। নেক্সট, এগুলো আমি ইন্ডিয়ার কনটেক্সটে বলছি না, এবার চলে আসে একদম মেইন টপিক। এবার বলি, এবার একটুখানি টেনশন ব্যাপার আছে, যতক্ষণ আমি হালকা করলাম এগুলো আগেও হয়েছে, তো এখনো হচ্ছে।
পুরুলিয়ার কথা বলি। পুরুলিয়ায় আসার পরে আমি আমাদের তখন যেখানে আমরা থাকি সেখানে আমাদের সুডার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন গৌতমবাবু, আমাদের সাথে একসাথে থাকতেন। তো একদিন ওনাকে হঠাৎ করে সকালবেলা দেখছি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলেন, খুব তাড়াহুড়ো, 8টার সময়। ও দেরিতে যেতেন, এখানে সামনে অফিস, ওনাদের স্টেশনের কাছে অফিস। তো উনি জেনারেলি মোটামুটি এই খেয়ে দিয়ে হেলে দুলে উনি মোটামুটি 11টা 15 20 11:30 সময় যেতেন। খুব মজার মানুষ, অনেক কিছু ঘটনা আমাদের সাথে আলোচনা করতেন, ওনার কাজের সময় কি কি ঘটনা ঘটেছে। তা 11:30টার সময় আমি রাত পেতে তাড়াতাড়ি করে যাচ্ছেন, আমি বললাম কোথায় আছেন গৌতম বাবু? বলছে আমি এসে বলছি। তো আপনাকে এসে পরে বলছি কি হয়েছে। উনি বেরিয়ে গেলেন। তো যাই হোক, তারপরে সেদিনকে কিছু বলেননি। তো পরের সপ্তাহে উনি বলছেন যে সেদিনকে যে গেছিলাম না, আর উনি কথা শুরু করতেন এমনি করে, না না আমি সেদিনকে যে কথাটা আপনাকে বলিনি। তো না না বলে কথাটা শুরু করতেন। তাহলে হচ্ছে হ্যাঁ বলুন, তাহলে আপনি না না বলে শুরু করছেন, তাহলে হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কি বলছেন। তখন উনি বললেন যে সেদিনকে আমি গেছিলাম কাঁসাইয়ের আপস্ট্রিম, কাঁসাই নদীর আপস্ট্রিম। আমি বলছি, কি হয়েছে? আচ্ছা, এটা কিন্তু এখানে আলোচনাটা শুরু হবে, এখানে শেষ হবে, বাট প্লিজ ডোন্ট কোট মি, কেন আমি বাইরে থেকে এসেছি, আমাকে চ্যাংদোলা করে কিন্তু কাঁসাইতে নামিয়ে দেবে সবাই। তো কাঁসাইয়ের আপস্ট্রিমে কোন একটা জায়গায় উনি খবর পেয়েছেন, যারা এই মানে স্যান্ড মাফিয়া, যারা বালি মাফিয়া, বালি মানে ইলিগালি এক্সট্রাক্ট করছে, তারা রিভারের কোর্সটাকে অবস্ট্রাক্ট করে বসে আছে। জল যে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে আসবে, এখন পুরুলিয়ার পুরো ওয়াটার সাপ্লাইটা যেটা হচ্ছে ওই কাঁসাই থেকে পাম্পিং করে হচ্ছে, অ্যাজ পার হিজ রেকর্ড। লাস্ট উনি যেটা বলে গেছেন। এখন কি হচ্ছে আমি জানি না। তবে 1 বছর আগে এখন কি চেঞ্জ হবে, কোথা থেকে নতুন সোর্স পাবে। তো উনি বলছেন তো অবস্থা খুব খারাপ, যে কোনো দিন টাউন কিন্তু জল পাবে না। আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা, তাহলে যে এখানে ওই কলগুলো যে খোলা থাকে, আমি ওখানে ওই ইয়েতে দেখি আপনার রথতলার ওখানে কলগুলো খোলা থাকে, আর ওখানে প্রচুর জন দেখি সে জল ধরে আর খুব ঝগড়া করে দেখেছি খুব। নিয়ে দেখি যে এত ঝগড়া করছে ইয়েতে জলের জন্য, তো জল তো হর করে জল পড়ে যাচ্ছে। বলছে কি বলবো বলুন, আমি কর্পোরেশনকে জানিয়েছি, প্লাস ডিএম কেও জানিয়েছি। অন্য একবার কল লাগিয়ে দিয়েছিলাম কিন্তু রাত্রেবেলা কি ভেঙে দিয়েছে। তাহলে কেন? জল যা যত লাগবে সে খুলে নিয়ে যাবে। বলছে সেটা আমি জানি, উনি জানেন, উনি জানেন, কিন্তু বাকিরা যারা জল দিচ্ছেন তারা জানেন না। ওটা দেখতে পাচ্ছে না যে কলটা একটা অবস্ট্রাকশন মনে হচ্ছে তাদের কাছে। কল খুললেই তো জল পাবে, কি অসুবিধা? না অমনি করে হবে না, কল থাকবে না, হরার পর জল বেরোবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে হরার পর যদি জলটা বেরিয়ে যায়, তাহলে জল যদি অ্যাবান্ডেন্ট থাকে ঠিক আছে, তাহলে তো নিশ্চিন্তের ব্যাপারটা হবে। তাহলে হচ্ছেটা কি, গৌতম বাবু বলছে ভীষণ বাজে অবস্থা, তো যে কোনো দিন জল এখানে বন্ধ হয়ে যাবে। আমি তাহলে আপনারা রিপোর্ট করেননি? বলছে করেছি। তখন নাম কোট করছি না তাদের, তারা কি বললেন? বলছে তারা বলেছেন কোনো চিন্তা নেই, সাহেবপাতে জল আছে, সাহেবপাতে জল পিউরিফাই করে দিয়ে দেবো। আমি বলবো বাবার এই সাহেবপাতে এত জল আছে, পুরো টাউনকে দিতে পারবে? কদিন দেবে? কদিন দেবে? নো আনসার। আমি কিছু জিনিস তৈরি করেছিলাম, যেটা আমি এনআইটি দুর্গাপুরকে দিয়েছিলাম, এখানকার কিছু ডেটা উনি দিয়েছিলেন, তবে উনি বলেছিলেন নাম না কোট করতে, সেই জন্য পাবলিশ করা। তো লাস্ট ইয়ার দেখেছি পেপারে নাকি সেটা আমি দিয়েছি, সেটা দেখেও ভালো লাগলো। তো দিয়েছে দিয়েছে, কতটা কি হবে আমি জানি না, কিন্তু দিয়েছে। তো তার অল্টারনেট সোর্স গুলো বলা হচ্ছিল যে পাঞ্চের থেকে যদি জলটা আনা হয়, কিন্তু তার মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে যে পুরুলিয়াতে জল আসবে তো খুব ভালো কথা, জলের পাইপলাইনের পয়সা তো দিয়ে দেবে, কিন্তু মেনটেনেন্স কি করবে? কারণ মাঝখানে নাকি পাইপটা ফুটো করে কেউ আবার জল বার করে দিতে পারবে। মানে পুকুর চুরি শুনেছি, এইসব শুনে যাবে, আর যদি পাইপ ফুটিয়ে যে জলও চুরি করে দেবে তাহলে মুশকিল। বিকজ দে উইল ইউটিলাইজ ইট ফর এগ্রিকালচার। জলের অভাব তো করবেই, যেখানে যেটা সংকট সেটা করবে, কি করবে? কিছু করার নেই। তাদেরকে তো আমরা অল্টারনেটিভ কিছু উপায় দিচ্ছি না, তারা তো জানেই না যে রিসাইকেল কি, কোন জায়গা থেকে তুলবো না তুলবো। আচ্ছা, আরেকটা জিনিস বলি পুরুলিয়ার উপর, খুব টেনশনের ব্যাপার। বিরাট বড় বড় ফ্ল্যাট হচ্ছে, আর ফ্ল্যাট কিনতে পারলেই, মানে প্লিজ রেগে যাবেন না প্লিজ, একটু মজা করেই বলছি, কারো যদি একটার বেশি দুটো ফ্ল্যাট থাকেই, গলার উচ্চতা, আমি অদ্ভুত করাই বুঝে পাই না। বিকজ একটা স্মলার ইউনিট থেকে, একটা 3 কাঠা 5 কাঠা 10 টাকা জমির উপর থেকে যদি 45টা ফ্যামিলি একসাথে জল তোলে, তার যা ইম্প্যাক্ট, আর একটা 3 কাঠা জমির উপর থেকে যদি একটা ফ্যামিলি বা 3 জন থাকে, একটা ফ্যামিলি জল তোলে, তার ইম্প্যাক্ট অনেক কম। কিন্তু ফ্ল্যাট কিনেছে, ছেলে চাকরি পেয়েছে, মেয়ে চাকরি পেয়েছে, জামাই ভালো চাকরি করে, পুরুলিয়া দুটো ফ্ল্যাট কিনেছে। আর যদি দেশবন্ধু রুটের উপর হয়ে গেল, হয়ে গেল। স্যারকে বলি স্যার আপনি দারুণ, বিলিভ মি সিরিয়াসলি আমার খুব খারাপ লাগে, আর এগুলোকে যখন বলি না, সব জায়গায় বলা যায় না তো, কিন্তু ইন্টারেক্টিভ সেশনে বলা যায়। আমি এখানে মার্কেট করতে আমাদের মেসের জন্য বাজার করি স্পেন্সার থেকে, একসাথে আসি, খাওয়া দাওয়া হয়, সামনে মোমো খুব ভালো বানায়, খেয়ে দিয়ে বাড়ি যাই। তো সিরিয়াসলি এগুলো ঘটেও আমার সাথে। আমি ওখান থেকে স্পেন্সার থেকে, আমি সপ্তর্ষি স্যার জানেন, আমাদের ফিজিক্স স্যার একজন আছেন উনি,
আরো একজন ছিলেন, সেদিন নামটা মনে করতে পারছি না, কে ছিলেন মনে করতে পারছি না। আমরা ওখান থেকে বাজার করার পরে ওটা জাস্ট ওই ঘরে পৌঁছে দেয়, যেহেতু অনেক টাকার বাজার হয় ঘরে পৌঁছে দেয় অনেকজন মেম্বার। তা আমরা এবার নিশ্চিন্ত হয়ে এবার একটু ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে গিয়ে এবার আমার মোমো খেয়ে বাড়ি ফিরবো। ওই ওখানে তার পাশে যে বড় শোরুমটা আছে প্যান্টালুন্স নাকি, ওইখানে লাফাতে লাফাতে ঢুকছি যে ওই ওয়াশরুমটা যাবো, সিকিউরিটি আটকে দিল, বলে কোথায় যাচ্ছে, আমি হচ্ছে ওয়াশরুম। বলছে যাওয়া যাবে না, জল নেই। সিরিয়াসলি জল নেই, যেতে দেয়নি আমাদের। কলেজে এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে, এখনো পর্যন্ত ঘটনা ঘটে, স্যার খুব ভালো করে জানে যে কলেজের ওয়াশরুম গুলোতে জল আসে। এবার সামার টাইমে যেখানে ডিহাইড্রেশন হয়, যেখানে ডিহাইড্রেশন হয় সেখানে যদি বাথরুমে জল না থাকে, সেটা ক্লিন না হয়, তাহলে ইউরিন ইনফেকশন 100% হবেই। না হলেই কোশ্চেন যে কেন হচ্ছে, হবেই। টেনশনের ব্যাপার। স্যার আপনি যে বলছিলেন যে ওইগুলো তো হবেই, হতেই থাকবে, হতেই থাকবে। তা আমি ওই বড় বড় কথাগুলো বলেছি উইথ রেসপেক্ট টু জিওলজিক্যাল টাইমস। থাকবোই না কেউ আমরা, যতদিনে চেঞ্জ হবে কেউ থাকবো না। আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য, আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য আমাদেরকে সচেতন হতে হবে, যেটা স্যাররা এতদিন বলছে। নেচার নিজের কাজ করে যাবে, ওকে কেউ আটকাতে পারবে না। আমরা যতই ভাবি না যে প্লাস্টিক আরো ইউজ করবো, আরো ইউজ করবো, আরো ইউজ করি। গতকাল আমাদের কলেজে সেমিনার হয়েছে আর্টের উপর, আমি ছিলাম সেখানে। ওই মাটির পট আনা হয়েছে, মাটির ওয়াটার বটল 3খানা ফর টেকিং ফটোগ্রাফস। কিন্তু যে জলটা আমাদেরকে খেতে দিয়েছে দ্যাট ইজ ফর দ্য ক্যান্টিন প্লাস্টিক বটল। আর যখন আগরওয়াল স্যার বলছেন হান্ড্রেড পটের ব্যাপারে, তখন অলরেডি পার্থ স্যার আছেন আমাদের জুলজি ডিপার্টমেন্ট, হি ইজ টেকিং ওয়াটার থ্রু দা প্লাস্টিক বটল। আমি একটু চিমটি কেটে বললাম যে এরকম করো না, সবাই দেখছে। করো না, তখন উনি সবাই সবাই নামিয়ে দিলে, স্টুডেন্টরাও হেসেছে। বাট দ্যাট ইজ ট্রু, এটা ফ্যাক্ট, এটা তো সত্যি ঘটনা, এটা তো মানে ইয়ে করতে পারবো না আমরা। কিন্তু যতই আমরা চেষ্টা করি নি না, জাস্ট আবার একটা পজিটিভ ওয়ার্ড, যতই চেষ্টা করি নি না আমরা আরো প্লাস্টিক ইউজ করি, আরো করতে থাকি, করতে থাকি। ওই নেচারের যেদিনকে মাথা গরম হবে না, সেদিনকে সব একদিনে ঠিক করে দেবে, কিচ্ছু করতে হবে না। ওই বলে সোনার কি ক্লোভার কি, সব ঠিক করে দেবে। আমরা দেখেছি লাস্ট কোভিড পিরিয়ডে কি হয়েছে, আমরা দেখেছি টিভিতে রিপোর্ট দেখাচ্ছে কলকাতার এরকম পলিউশন লেভেল কমে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। ও করে নেবে, কিচ্ছু নেচারকে নিয়ে ভাবতে হবে না। বিন্দু মাত্র নেচারকে নিয়ে চিন্তা করো না, সবাইকে বলছি, রিকোয়েস্ট। চিন্তা করো নিজেকে নিয়ে, নিজে কি করবো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাতেই আছে। নেচারে যেদিনকে মনে হবে, যেদিনকে নেচারে মনে হবে যে আমাকে নিজেকে রিক্লেম করতে হবে, অটোমেটিক করে নেবে, কিচ্ছু করার দরকার নেই। তাহলে এখন স্ট্রাগলটা কি? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমাদের নিজেকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে। আজকের ডেটে আমাদের বন্ধুদের সাথে কথা হচ্ছিল যে বেঁচে থাকাটা একটা ফ্যাক্টর, একটা খুব চিন্তার ব্যাপার। আজ ভালো করে বেঁচে থাকাটা হচ্ছে ভাগ্য। আমি বাবাদেরকে কোনদিন কোন দেখিনি, মানে আমাদের বাবাদের টাইমে তার বন্ধু বান্ধবকে দেখিনি এত টেনশনে কেউ জীবনযাপন করছে। বাট ইন দিস সিনারিও লাস্ট 10 বছর 15 বছর থেকে দেখছি কেউ কিন্তু হ্যাপি কিংবা স্যাটিসফাইড না। এভরিবডি হ্যাজ সাম কনসার্ন, কিছু না কিছু কনসার্ন আছে, কিছু না কিছু কনসার্ন আছে। আমি স্যারকে বলছিলাম, স্যার এই নোটটা তৈরি করতে, এই স্লাইডটা তৈরি করতে করতে সকালবেলা আমি অ্যাস্ট্রোলজি পড়তে লেগে গেছি। যে ওখান থেকে একটা লিঙ্ক পেলাম, স্যার আমি অ্যাস্ট্রোলজি পড়তে লেগে গেছি। তুমি তারপর দেখলাম যে না, ব্যাক করে আসি, অ্যাস্ট্রোলজি বললে হবে না, কিছু তো বলতে হবে। তো যাই হোক, সেটা নিয়ে একটা পরে বলবো অন্য। তো যাই হোক, তো এই যে মানে যেগুলো বলছিলাম যে কনসার্ন, যেগুলো মাল্টি স্টোরিড বিল্ডিং, যেখানে জলের এত অভাব, সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং একদম দেওয়া উচিত। আমি দেখে অবাক হয়ে, ফ্ল্যাটের একটা এন্ট্রান্স থাকলে সেখানে জেনারেলি অত বড় ফ্ল্যাট করতে দেওয়া উচিত না, ইন কেস অফ এনি ইমার্জেন্সি। সেখান থেকে এক্সিট কি হবে, ইমার্জেন্সি এক্সিট কিছু নেই। আর যেটা এন্ট্রান্সটা চওড়া ছিল সেটা তখন হয়তো পারমিশন করে নিয়েছে, পরে আবার সেই জায়গাগুলো দেখছি দোকান করে দিয়েছে নিচটা। মানে একটা গাড়ি বেরোলে একটা গাড়ি ঢুকতে পারবে না। হলো, তাহলে উপায় কি? গুড সাইন। বলে না ভগবান যেখানে কিছু দেয়, মানে এরিয়াটা তো একটুখানি ড্রাই এরিয়া পুরুলিয়াতে, সেখানে না কিছু রিপ্লেনিশমেন্ট ব্যবস্থাও করে দেয় ভগবান। ভগবান বলতে গেলে নেচার দেয়। কলেজের ঘটনা 2 বছর আগে দেখেছিলাম, কলেজে আমাদের হরিদা পাম্প চালিয়েছে, তো পাম্পে আর জল উঠছে না। তা হবে না, খুব চিন্তায় পড়ে গেলাম, তো চলে গেলাম আমরা স্টেশন থেকে জল নিলাম, দিয়ে চলে গেলাম বাড়ি। প্রচন্ড বৃষ্টি হয়েছিল 2 দিন ধরে। আমি মনে হয় আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি লস্ট হয়ে গেছিল, ইন্টারনেট কানেক্টিভিটি পুরো নষ্ট হয়ে গেছিল, আমাদের সার্ভারটা ফেল হয়ে গেছিল। স্যার মনে আছে তো এটা? প্রচুর টাকা খরচা হয়েছিল, প্রায় লাখ দেড়েক টাকা ওটাকে রিকভার করার জন্য। তো 2 দিন বৃষ্টি হয়েছে, 3 নম্বর দিক থেকে কিন্তু আমরা জল পেয়েছি। তো তোমরা কি ভাবো
যে যেখানেই বৃষ্টি হবে সেখানে জল পেয়ে যাবে? জলটা আসছে কোথা থেকে? আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলি না, একটা হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে কোনো সাইকেল আছে, সেই সাইকেলটা কিন্তু এত সহজে হয় না, এত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট হয় না। কলকাতা ডিউ টু এক্সেসিভ আরবানাইজেশন, কলকাতা শহরে আরবানাইজেশন বলতে সব তো কনক্রিট হয়ে যাচ্ছে। বৃষ্টির জল যে পড়বে সেটা যে সিপেজ হবে, সেটা নিচে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার জলকে যেটা রিচার্জ করবে, সেই রিচার্জ কিন্তু হতে অনেক টাইম লাগে। তো কলকাতার ডিউ টু এক্সেসিভ আরবানাইজেশন, কলকাতায় যদি গঙ্গার জল না থাকে তাহলে কিন্তু কলকাতার অবস্থা খুব খারাপ। কলকাতা শুনেছি, নট শিওর, শুনেছি কলকাতার রিচার্জ জোন দার্জিলিং এ আছে। কলকাতার আন্ডারগ্রাউন্ড ওয়াটারের রিচার্জ জোন দার্জিলিং এ আছে, মানে দার্জিলিং এ যদি ওই জায়গাটা বৃষ্টি হয় তবে সেই জলটা সিপেজ হয়ে এসে আন্ডার ওয়াটার পার্কুলেশন হয়ে কলকাতার গ্রাউন্ড ওয়াটার টেবিলকে রিপ্লেনিশ করবে। কলকাতায় বৃষ্টি হলে এত আর্বানাইজেশন হয়েছে আর জল ঢুকবেই না নিচে। পুরুলিয়া বেঁচে গেছে এদিক দিয়ে। Because within the rocks of the Purulia there are numerous fractures and the fault that are interconnected. প্রচুর ফ্র্যাকচার আর ফল্ট আছে। দুদিন ভালোভাবে বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি রিচার্জ হয়ে যায়, অবাক কাণ্ড। গ্রাউন্ড ওয়াটার রিপ্লেনিশমেন্ট এত তাড়াতাড়ি হতে পারে আমার আন্দাজ ছিল না। আমি জল নিয়ে কাজও করিনি কোনোদিন, পড়েছি পড়াশোনার সময় যখন হয়েছে পড়েছি, জোর করে পড়েছি যেগুলো করতে হয়। কিন্তু যে জলের উপর ইন্টারেস্ট কিন্তু ছিল না, জলের উপর ইন্টারেস্ট কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো আমাকে আনিয়ে দিল, যার জন্য কিন্তু আমি জলটাকে নিয়ে আবার যে পুরুলিয়ার উপর জলটাকে নিয়ে একটু ভাবি তো কি করা যায়। তখন দেখলাম পল্লব বলে একটা ছেলে আছে আমার ডিপার্টমেন্টে, তাকে বললাম একটু ম্যাপটা বার করতে, যে স্ট্রাকচারাল ম্যাপটা কি আছে পুরুলিয়ার। তো স্ট্রাকচারাল ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি সেখানে অনেকগুলো ফল্ট আর ফোল্ডার, এই সরি, ফল্ট আর ফ্র্যাকচার আছে, এবং সেগুলো ইন্টারকানেক্টেড। যেগুলোর থেকে কি হয় যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলে সেই জায়গাটা রিপ্লেনিশমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ এ গুড সাইন। তাহলে একদিকে ড্রাই ওয়েদার, প্রচন্ড রুক্ষ, লু দিচ্ছে, টেম্পারেচার প্রচুর বেশি, এরকম আসানসোল দুর্গাপুরে ইকুয়াল, মানে ইকুয়াল টেম্পারেচার সেরকম একই, আমি আমার বাড়ি দুর্গাপুরে বলে বলছি। তো ওই একই টেম্পারেচার, লুটা মোটামুটি এক, কিন্তু এতটা ড্রাই ওয়েদার না, ড্রাই আছে কিন্তু এতটা না। তো যাই হোক, সেগুলো কিন্তু অটোমেটিক একটা রিক্লেমেশন কিংবা আমার রিপ্লেনিশমেন্টের অপশন কিন্তু নেচার করে দিয়েছে। তো আজকে এসে তোমাদের কলেজে যখন দেখছিলাম যে রেন ওয়াটার হারভেস্টিং এর একটা জায়গা আছে, স্যার দেখাচ্ছিলেন, খুব ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো যে সেখান থেকে কিছুটা তো রিপ্লেসমেন্ট হচ্ছে, কিছু জায়গাটা ঢুকছে, কিছুটা তো মানে হেল্প হচ্ছে। তো এরকম ছোট ছোট স্টেপ যেগুলো আমাদের সবসময় করতে পারবো না, ডেইলি ইউজের মধ্যে মানুষের এত লাইফ অ্যাক্টিভিটিস এর মধ্যে এত ব্যস্ত হয়ে গেছে যে রেগুলার ইউজের মধ্যে কিন্তু আমরা খুব একটা সময় দিতে পারবো না এগুলোর পেছনে। যদি ওইটার পেছনে সময় দিই আমরা লাইফ স্টাইল হতে পারবো না, এটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু যদি সবাই মিলে কিছু কিছু করি তাহলে কিন্তু সেটা পসিবল, কিছু কিছু করি তাহলে পসিবল। তো সেরকম একটা ইনস্টিটিউট যে জায়গাগুলোতে এটা পসিবল করি। আর এখন এমনিতেই তোমরা জেনে রাখো যে যে কোনো মাল্টি স্টোরেড বিল্ডিং, বিট শপিং মল অর এ ফ্ল্যাট কিংবা যে কোনোই হোক, সেখানে কিন্তু ওই একটা গ্রিন অডিট, মানে ওটা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স বলে, ইসি বলে, সেটা ছাড়া কিন্তু এখন ওগুলো জেনারেলি হয় না। সেই ইসিতে কিন্তু ইয়ে থাকে, যেরকম রেন ওয়াটার হারভেস্টিং থাকে সেরকম সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে ওই জলটা বেরিয়ে যাচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করে আবার আমি রিসাইকেল করছি, সেগুলো সমস্ত কিছু থাকে, থাকে কাগজে কলমে, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু নেই, মানে ভাব। তো বড় বড় প্রজেক্টে যেখানে ফ্ল্যাট হচ্ছে, সেই বড় বড় প্রজেক্টে কিন্তু একটা ফ্রি স্পেস রাখা হয়। সেই ফ্রি স্পেস রাখা হয় কেন? কিন্তু এই ধরনের রিপ্লেসমেন্টের জন্য। সেটা আমরা জানি না যে এক্স্যাক্টলি তার নিচেই যে পাথরটা সেটা রিপ্লেসমেন্ট হবে কিনা। তার নিচে যদি ইগনিয়াস রক থাকে, সেই ইগনিয়াস রকের মধ্যে যদি ফ্র্যাকচার কিংবা ফল্ট না থাকে, তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট হবে না। যাবে কোথায় জলটা? আন্ডারগ্রাউন্ড টেবিল অব্দি পৌঁছাবে কি করে? তো কিছু ক্রাইটেরিয়া আছে, তো যে ক্রাইটেরিয়া গুলো কিন্তু পুরুলিয়ার পাথরের মধ্যে কিছু কিছু জায়গায় আছে। তো তার জন্যই সব জায়গাতে সমান লেভেল অফ জল থাকে না। কারণ আমাদের তো একটা নোশন থাকতেই পারে, রাদার ফলস নোশন, যে আমি এখানে 10 ফুট পুরে জল পাচ্ছি, তাহলে পাহাড়ে গিয়ে তো আমাকে স্যার অনেক ঘুরতে হবে, 1 কিলোমিটার ঘুরতে হবে, তবে কিন্তু জল পাবো। তা তো না, গ্রাউন্ড ওয়াটার টেবিল তো আর আমাদের এইখানের মধ্যে টোপোগ্রাফিক ম্যাপের সাথে মেলে না। ওটার একটা হাইড্রোলজিওলজিক্যাল ম্যাপ আলাদা আছে, তার টোপোগ্রাফি আলাদা, সেখানেও 10 ফুট খুললে আমি জল পেতে পারি। তো এইগুলোর কি কি কারণে কি কি ফ্যাক্টর হয়, যে পুরুলিয়া যেহেতু জলের সমস্যা সেটা নিয়েই বলছি, তো কি কি ফ্যাক্টর হয়। সেই ফ্যাক্টর গুলো হতে পারে যে আমার নিচে কোন কত বড় অ্যাকুইফার আছে, অ্যাকুইফারটা কতটা বড়। আচ্ছা, নেক্সট কিছু হয় যে অ্যাকুইফারটা রিচার্জ হচ্ছে কিনা। যদি কন্টিনিউয়াস রিচার্জ থাকে, অনেক পুকুরে দেখবে জল ছকায় না, বলে ঝর্ণা আছে, দেখবে গ্রামের কথা একটা আছে, বলে ঝর্ণা আছে। ঝর্ণা আছে মানে কিন্তু তার নিচে কন্টিনিউয়াস রিচার্জ হচ্ছে, মানে কি সেইখানকার গ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা কাট করে গেছে পুকুরটা, তার গ্রাউন্ড ওয়াটার লেভেলটা
আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা কিন্তু পুকুরের যে বেস লেভেল তার থেকে উঁচুতে। তার জন্য ওই গ্রাউন্ড ওয়াটার থেকে কি হচ্ছে, ওই পুকুরে সর্বদা জল ঢুকছে, ওই পুকুরটা শুকাবে না। আবার কিছু কিছু জায়গা আছে যে পুকুরটা সারা বছর জলই থাকে না, বর্ষা হলো একটু হলো, কারণ কি সেই পুকুর থেকে জলটা নিচের দিকে চলে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সেটাকে বলি ইনফ্লুয়েন্ট আর এফ্লুয়েন্ট। ইনফ্লুয়েন্ট হচ্ছে যখন গ্রাউন্ড ওয়াটার থেকে পুকুরে জল ঢুকছে, আর এফ্লুয়েন্ট মানে যখন পুকুর থেকে গ্রাউন্ড ওয়াটারে জলটা বেরিয়ে যাচ্ছে। সো ইনফ্লুয়েন্ট অ্যান্ড এফ্লুয়েন্ট, এই সমস্ত জিওলজিক্যাল যে প্যারামিটার রয়েছে এগুলো কিন্তু খুব সিম্পল, এগুলো কিন্তু অত ভয়াবহ না। টার্মগুলো শুনলে মনে হবে দারুণ কঠিন, এত দাঁত ভেঙে যাওয়ার মনে হচ্ছে, কিন্তু অত ভয়াবহ না জিনিসগুলো। জাস্ট একটু ছোট ছোট নলেজ থাকলে, আর সেই নলেজটা যদি কিছু শেয়ার করা যায়, তাহলে কিন্তু সেই জিনিসগুলো অনেক সিম্পলিফাইড হবে, কাজটা করাটা অনেক ইজি হবে। তাহলে আমার কাছে যদি একটা জিওলজিক্যাল ম্যাপ থাকে, স্ট্রাকচারাল ম্যাপ থাকে, সেই ডিস্ট্রিক্ট টাউন প্ল্যানিং যখন হয় তার আগে একটা ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্ট হয়, ডিএসআর রিপোর্ট বলে। সেই ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্টের মধ্যে এই ডিটেলিং গুলো থাকে। সেই ডিটেলিংটাকে নিয়ে যদি আমরা অন্য কাউকে করতে হবে না, আমরা যদি সবকটা কলেজ মিলে যে রিচার্জ জোনগুলোকে যদি একটু খুঁজে বার করতে পারি, সেই জায়গাগুলো যদি লোকেট করে স্টেট গভর্নমেন্টের কাছে একটু দিই, যে এই জায়গাগুলোতে অ্যাট লিস্ট লিভ ইট ওপেন, এই জায়গাগুলোতে পার্ক করুন, আপনারা গার্ডেন করুন, বিউটিফিকেশন করুন, পুকুর করুন, কিন্তু প্লিজ ডু নট আরবানাইজ, টু মাচ আরবানাইজ দিস এরিয়াস। এই জায়গাগুলোতে কনক্রিট করে দেন না, যাতে কিনা আন্ডার ওয়াটার পার্কুলেশনটা না হয়। এইটুকু তো আমরা করতেই পারি, বাকি জায়গাগুলো করুক না, কি আছে। কারণ আমাকে পার্কুলেশনের জায়গাটা তো দিতে হবে, সময় তো দিতে হবে। তাহলে এই ধরনের ছোট ছোট স্টাডিগুলো যদি আমরা আমাদের প্ল্যানের মাধ্যমে আমরা যদি ইনস্টিটিউট থেকে মুভ করি, কিছুটা কিছুটা হলে হতে পারে। আমার সবকটা হবে না, কিন্তু আমার এক দুটো জায়গা তো বাঁচবে। তো এই ধরনের অ্যাপ্রোচ গুলোকে আমাদের রাখতে হবে, যেই অ্যাপ্রোচ গুলো থেকে আমরা রেমিডিয়াল মেজার্স হিসেবে পাবো। তাহলে আপনারা সবাই বলুন, তোমরা সবাই বলো যে এটা কি খুব কঠিন মনে হলো করাটা? ম্যাপ আমার কাছে তৈরি আছে, আমাকে তৈরি করতে হচ্ছে না, সার্ভে আমাকে করতে হচ্ছে না। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপটা রেডি করে রেখে দিয়েছে, দ্যাট ইজ ইজিলি অ্যাভেলেবল, ডাউনলোড করা যায় এখন। শুধু আধার কার্ড দিয়ে ডাউনলোড করতে হবে, কি আধার কি ডাউনলোড করছে তো সে দেখবে কি আছে। আমি আমার স্টাডি পারপাসে ডাউনলোড করেছি, বহুবার করেছি। তো সেই ম্যাপটাকে নিয়ে বসে দিয়ে যারা ডিস্ট্রিক্ট প্ল্যানিং করে তাদের সাথে নিয়ে বসে, স্যার এই জায়গাগুলোকে আপনারা টুরে দেখুন, মিটিং করে দেখুন করা যায়। এইটা তো আমরা ইনস্টিটিউশনাল মুভমেন্ট করতে পারি, দ্যাট ইজ উইল বি অলসো মানে আমরা যেটা বলছি এখন ন্যাকের জন্য লাগে, যে সোসাইটির জন্য আমরা কি করেছি, ছোট্ট জিনিস একটা করা যেতেই পারে। ভাবি না, শুধু ভাবার প্রবলেম আছে। এবার তোমরা বলবে সবাই, স্যার আপনি আপনার কলেজে ভাবছেন না কেন? বললাম যে স্পিসিয়েশন হয়, পপুলেশন বৃদ্ধি হয়, তারপরে কি হয়, পপুলেশন বৃদ্ধি হলে মারামারি হয় একটা জায়গায় খাওয়ার জন্য, আর তারপর মাইগ্রেশন হয়, মাইগ্রেশন হতে গেলে বেরিয়ার চলে আসে মাঝখানে, তো অনেক বেরিয়ার থাকে কাজের জায়গায়, সেই বেরিয়ার গুলোর জন্য আটকে যায়। কিন্তু চেষ্টা করে যেতে হবে, বেরিয়ার থাকলে মানে যে করবো না তা না, চেষ্টাটা করবো। আজকে এখানে ছোট্ট করে যাচ্ছে, এগুলো দিয়ে বেশি আর ইয়ে করবো না, অনেকক্ষণ হচ্ছে লেন্দি। যে এই পিকচারটা চলে আসছে না, এইটা তো নেই বোধ হয় না স্লাইডে, এই পিকচারটা আছে, এই পিকচারটা আছে স্লাইডে। এনিওয়ে, তো এই যে যতগুলো পিকচার আমি এখানে দেখিয়েছি, এগুলো কিন্তু সব পাস্ট, সব হেরিটেজ, সব পুরোনো জিনিসকে ইন্ডিকেট করে, কিন্তু কোনোটাকে আমি ফসিল বলতে পারবো না। এগুলো কিন্তু সব পিরামিড, অ্যানসিয়েন্ট স্ক্রিপচার, এই যে যেগুলো এখানে আছে, এই সমস্ত কিন্তু জিনিসগুলোর কি হচ্ছে, সব অ্যানসিয়েন্ট থিংস, বাট নান অফ দেম আর কল্ড অ্যাজ ফসিল। কারণ কি, এগুলো ন্যাচারালি তৈরি হয়, ন্যাচারালি প্রিজার্ভ হয়নি, এগুলো করা হয়েছে, লোকে করেছে। তো কোনো আর্টিফিশিয়ালি যদি কোনো কিছু রাখা হয়, প্রিজার্ভ করা হয়, সেগুলো কিন্তু ফসিল হিসেবে আমরা গণ্য করবো না। আরো আছে, 4000 ইয়ার্স হতে হবে মিনিমাম, হিউম্যান যখন থেকে ডেভেলপমেন্ট হচ্ছে তার আগের থেকে হতে হবে, অনেক কিছু আছে। যদি সেটাই হয়, তাহলে স্টোন এজের যে জিনিসপত্রগুলো, ইনস্ট্রুমেন্ট গুলো প্রিজার্ভ আছে, সেগুলোকে ফসিল করতে হবে, তো সেগুলো সব ডিসকার্ডেড হয়েছে, যাচ্ছি না। তাহলে এগুলো ফসিল নয়। খুব ইন্টারেস্টিং দুটো জিনিস দেখাবো, যে যদি আমি যে কথাটা বললাম যে স্যার তাহলে প্রেজেন্ট স্টাডি করে কি হবে, পাস্টে স্টাডি করে কি হবে, তাহলে এই প্রেজেন্টের ছোট্ট স্টাডি, পাস্টের স্টাডি করে ফিউচারটাকে কি করে স্টাডি করা যায়, সেই টাইম ফ্রেম আর্টকে বোঝা, সেটা জাস্ট 3-4টে স্লাইডের মাধ্যমে আমি বলে আমার পার্টটা শেষ করব। জাস্ট নেক্সট। আচ্ছা নেক্সট স্লাইড। অ্যাকচুয়ালি এইগুলো ছিল ওই স্লাইডে, আমার স্লাইডটা বড় ছিল, এই স্লাইডটা সাইজটা ছোট বলে এরকম সব চলে আসে। নেক্সট স্লাইড। এক্স্যাক্টলি স্টেবল। এটা হচ্ছে লিভিং ফর্মস, বাইভালভ বলে, দুটো ভালভ আছে বলে বাইভালভ হচ্ছে লিভিং ফর্মস, আর এটা তার ফসিলাইজড ফর্ম। এই ফসিল ফর্মটা আমরা দেখে বোঝা যাচ্ছে
এই সেলগুলো ক্যালসিয়াম কার্বন দিয়ে তৈরি হয়, আবার কখনো কখনো সেলগুলো সিলিকা দিয়ে তৈরি হয়, বাট দিস সেল ইজ কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বন। তাহলে এই ক্যালসিয়াম কার্বনটা কি হয়েছে, এ আর নেই এখানে, ক্যালসিয়াম কার্বনটা নেই, ওর ইমপ্রেশনটা রয়ে গেছে। ক্যালসিয়াম কার্বনটা কিন্তু নেই, ওর ছাপটা রয়ে গেছে, বিকজ ক্যালসিয়াম কার্বনটা ডিস্ট্রয় হয়ে গেছে। কিভাবে ডিস্ট্রয় হয়েছে? এইটা হচ্ছে এইটা যে পাথরটার মধ্যে প্রিজার্ভ হয়েছে, দ্যাট ইজ অ্যাসিডিক নেচার, সিলিকা আছে বেশি। অ্যাসিড কি করবে, এই কার্বনটাকে মেল্ট করে দিচ্ছে, কনজিউম করে নিচ্ছে। কিন্তু এই যে স্ট্রাকচারটা, এই কনজিউম ডিউরিং দ্য টাইম অফ কনজাম্পশন, দেয়ার আর সাম রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট কি হয়, অন্য একটা মিনারেল, মানে যদি এলিমেন্ট বলি তাহলে একটা এলিমেন্ট গিয়ে অন্য একটা এলিমেন্টের জায়গা নিয়েছে, সেগুলো সাবস্টিটিউশন প্রিন্সিপালের মধ্যে আসে, ভেতরে ঢুকছি না। তো সাবস্টিটিউট করেছে একটা এলিমেন্ট অন্য একটা এলিমেন্টকে। তো সেই সাবস্টিটিউট কখন হয়, মানে একটা উইকেট কিপার ইনজিওর্ড হয়ে গেছে, তার বদলে তো আমি একটা বলার ঢুকিয়ে দিতে পারি না, একটা উইকেট কিপারই আনতে হবে, তাই তো? তাহলে সাবস্টিটিউশন তখনই হয় যখন সিমিলার চার্জ কিংবা সিমিলার রেডিয়াস, সেম বলবো না, সেম হলো কিছু হয়, সিমিলার চার্জ কিংবা সিমিলার রেডিয়াস। আরেকটা বলি, যে যদি হায়ার দ্য চার্জ, হায়ার চার্জ বলতে হায়ার ইলেকট্রোপজিটিভ চার্জের কথা বলছি, তখনই গিয়ে ওটা রিপ্লেসমেন্ট হবে, মানে একজন বেরাবে একজন ঢুকবে। সেই রিপ্লেসমেন্ট প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, স্ট্রাকচারটা সমান রয়ে গেছে, সেম রয়ে গেছে, কিন্তু অরিজিনাল কম্পোনেন্টটা সরে গেছে। নেক্সট স্লাইড। এখানে একটা দেখুন, একটা মাউথ অফ এন অর্গানিজম, মাউথের পার্টটা খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে, তার যে অর্গানিক পার্টটা ছিল, কার্বনেট স্কেল যেটা ছিল, স্কেলিটন, স্কেল নট স্কেল, স্কেলিটন যেটা ছিল, সেই পার্টটা কি হয়েছে, রিপ্লেস বাই আদার মিনারেলস, আর ভেতরে পাথরটা রয়ে গেছে। পাথর মানে যে পাথরটা মিনারেল আছে সেটাই আছে। তাহলে এইটুকুনি পার্টটা ইজ বিং রিপ্লেসড বাই আদার মিনারেলস ফ্রম দ্য সেডিমেন্টারি রকস, এবং সেটা প্রিজার্ভ হয়েছে। নেক্সট, ছবিগুলো রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। এনিওয়ে, যেটা বলছিলাম, যে এইটা শেলটা রয়ে গেছে, এটা শেলটার ইমপ্রেশন রয়ে গেছে, এটা অরিজিনাল স্কেলিটন, ক্যালসিয়াম কার্বন যেটা বলছিলাম, এটা অরিজিনাল স্কেলিটনটা রয়ে গেছে। এর কিছু প্রিজার্ভেশন কন্ডিশন আছে, তবে কি হয়, তাছাড়া হয় না। তো তারপরে আমি যাচ্ছি না, জাস্ট আবার কি দেখতে পাচ্ছি এখানে, যে যে কয়লার কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে, যে কার্বনিফেরাস পিরিয়ড যেটাকে বলা হয়, কার্বনিফেরাস পিরিয়ড 290 মিলিয়ন ইয়ার্স এগো, যেখানে আমাদের ম্যাক্সিমাম কোলটা তৈরি হয়েছে, সেই কোলটা যে গাছপালা থেকে তৈরি হয়েছে তার একটা ইমপ্রেশন, এবং দ্যাট ইজ এ ফিল্ড ফটোগ্রাফ। এটা আমার প্র্যাকটিক্যাল ফিল্ড ফটোগ্রাফ। এটা কি হচ্ছে, গ্লসোপটেরিস গ্যাংনোমপ্টেরিস বলা হয়, দুটো পাতা, যে পাতার ইমপ্রেশনটা এখানে রয়েছে। দ্য মিড রিম ইজ ভেরি মাচ ওয়েল প্রিজার্ভড, ঠিক আছে, আর ভেনেশন গুলো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো এইভাবে কি হয়, ইমপ্রিন্ট দেখে তাহলে কি বুঝতে পারবো, যে এই পাথরটা যখন ছিল, যখন তৈরি হয়েছে, সেই সময় এই পাতাটা ছিল, যে পাতাটা পড়ে সেটা প্রিজার্ভ হয়ে গেছে। তাহলে এই রকটা যদি আমি ডেটিং করি, ডেটিং মানে রেড যদি বার করি, রেডিওটি ডেটিং করি, তাহলে বুঝতে পারবো এই ধরনের পাতা সেই সময় এক্সিস্ট করতো, তাহলে এই ধরনের প্ল্যান্টও সেই ধরনের এক্সিস্ট করতো। তো এগুলোকে কি করি, অ্যাজ বিকজ দোজ আর ডিসআর্টিকুলেটেড পোর্শন, মানে একটা গাছ তো নরম, তো সেগুলো কি হচ্ছে, যখন বিভিন্ন প্রসেস চলছে, জিওলজিক্যাল প্রসেস চলছে, হিট, প্রেসার, টেম্পারেচার, উইন্ড অফ অ্যাকশন অফ উইন্ড, অ্যাকশন অফ ওয়াটার, এগুলো কি হয়, এগুলো না সব ছিঁড়ে গেছিল, ডিসআর্টিকুলেট হয়ে গেছিল। তো কোনো একটা জায়গায় খুব কমই আপরুটেড ট্রি, মানে গোটা গাছটা আমরা খুব কমই পেয়েছি, কিংবা প্ল্যান্টটা খুবই কম পেয়েছি, সেগুলো সফট পার্ট তো ছিঁড়ে ছিঁড়ে গেছিল প্রসেস। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিসআর্টিকুলেটেড পোর্শন। এইগুলোকে নিয়ে আমরা কি করি, এই সমস্তগুলোকে নিয়ে, মরফোলজিগুলোকে নিয়ে নিয়ে একটা একটা ক্লাসে জয়েন করে আমরা সেগুলোকে আবার করে তৈরি করি। সো দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক অফ এ জিওলজিস্ট, সেখানে বায়োলজিস্টের মানে ভূমিকা আছে। নেক্সট স্লাইড। এইবার চলে আসি, যে আমি তো দেখলাম, উই হ্যাভ সিন দ্য ইমপ্রেশন of the organism, of the shell of the organism, we have seen the impression of the leaves, but here is something different. এখানে কি হচ্ছে, যে সব ঘেটে গেছে, বুঝতে পারছেন এখানে আর কি হচ্ছে। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি আমি বলে দিই, থাক যা আছে আছে থাক। এটা একটা হচ্ছে অর্গানিজম হেঁটে গেছে, তার একটা হেঁটে যাওয়ার একটা ছোট্ট একটা ন্যারো একটা ইয়ে তৈরি করেছে, হ্যাঁ, একটা ফাড়োর মতো তৈরি করেছে। এখান থেকে হাঁটতে হাঁটতে অর্গানিজমটা শেষে ছিল, এটা দেখাচ্ছে না, যে অর্গানিজমটা হেঁটে হেঁটে চলে গেছে। তো সায়েন্স এতটাই ডেভেলপ হয়েছে, অবজারভেশন এতটাই ডেভেলপ হয়েছে, এই জিনিসগুলো পাথরের মধ্যে প্রিজার্ভ হয়ে যায়। তাদের যে অ্যাক্টিভিটিস, একটা অর্গানিজম যেখানে আছে, তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলোও পাথরের মধ্যে প্রিজার্ভ হয়ে যায়।
সেই অ্যাক্টিভিটিসগুলো যখন প্রিজার্ভ হয়, সেটা বেটার ইন্টারপ্রেটার অফ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন অফ দ্যাট পিরিয়ড। সেই সময়কার আরো ভালো করে এনভায়রনমেন্টটা কেমন ছিল বলতে পারবো। এক্সাম্পল দিই, যখন অর্গানিজমটা বেঁচে আছে তখন সে যেখানে থাকে সে সেখানেই থাকবে। একটা অর্গানিজম ধরা যাক মাটির মধ্যে গর্ত করে থাকে, যে সাবস্ট্রেটের মধ্যে সে গর্ত করে আছে সে সেখানেই থাকবে যতদিন বেঁচে আছে। যখন সে মারা যাবে, ইট মে হ্যাপেন, যখন সে মারা যাবে ইট মে হ্যাপেন যে এখান থেকে কোনো একটা এজেন্টের থ্রু দিয়ে, ইট মে বি উইন্ড, ওয়াটার, হোয়াট এভার, কিংবা অন্য কোনো প্রাণীও তাকে তুলে তাকে অন্য কোনো একটা এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিল। ও থাকে কাদাতে, ওকে তুলে নিয়ে ফেলে দিল বালিতে, হতেই পারে। কিন্তু যতক্ষণ ও বেঁচে আছে ততক্ষণ তো সে পারবে না, ততক্ষণই বসে থাকে। তাহলে ইট মে হ্যাপেন দ্যাট আফটার দ্য ডেথ অফ দ্য অর্গানিজম, it may happen that it may be transported to somewhere else, অন্য জায়গায়। তার মধ্যে যদি আমি ফসিলটা হট করে পাই তাহলে আমাকে ভুল এভিডেন্স দেবে যে ওটা ওর মধ্যে ছিল না, তো এলো কোথা থেকে। বাট লোকোমোশন কিংবা এই ধরনের যদি অ্যাক্টিভিটিস, লাইফ অ্যাক্টিভিটিস এর কোনো আমরা ট্রেস পাই কোনো পাথরের মধ্যে, আমরা শিওর হয়ে যাব যে এই অর্গানিজমটা এখানেই ছিল, বিকজ দ্যাট ক্যানট বি চেঞ্জ। আর সেটা যদি চেঞ্জ হয় পুরো পাথরের বডিটা চেঞ্জ করে নিয়ে গেছে, বাট দ্যাট রিমেন্স উইদিন দ্যাট রক, সেই পাথরটার মধ্যেই সেটা প্রিজার্ভ থাকে। নেক্সট। তো এখানে চেঞ্জ হয়ে গেছে বলে দেখাতে পারছি না, সরি। তো এখানে অনেকগুলো ট্রেস আছে যেগুলো থেকে বোঝা যায় যে অর্গানিজমটা, মানে আমরা যখন কেমন বলবো, খুব রাগ যখন হয় অনেকে, আমরা যখন রেগে যাই আমাদের অনেকে দেখবেন পা ঘষতে ঘষতে হয়। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ এক্সপ্রেশন। আচ্ছা, যখন আমরা একটু আনন্দে থাকি তখন মাটিতে পাটা কমই পড়ে, একটু লাফাতে লাফাতে যায়। হ্যাঁ, তো এরকম হয়, ইট ইজ ন্যাচারাল, এটা ইনস্টিংক্ট। তো অর্গানিজমরাও যখন ওদের লাইফ অ্যাক্টিভিটিস করে, তার যে ইমপ্রেশন গুলো আছে সেই ইমপ্রেশন গুলো খুব ভালোভাবে রেখে দিয়েছে, আর সেগুলো রকের মধ্যে খুব প্রিজার্ভ, খুব ভালো হবে। তাহলে রেস্টিং স্টেজ, যখন আমি রেস্ট নিচ্ছি তখন কি করি, আমার পুরো বডি ম্যাক্সিমাম পোর্শনটা ইন কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস। আমি দাঁড়িয়ে আছি, আমার কি পুরো বডিটা কন্ট্যাক্টে আছে? নেই তো, শুয়ে আছি, পুরো বডিটার ম্যাক্সিমাম সারফেস এরিয়াটা কন্ট্যাক্টে থাকছে। তো সে অ্যানিমেলেরও সেম, যখন রেস্টিং স্টেজ থাকে তো ম্যাক্সিমাম বডিটা সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকে। তো সেইগুলো দেখে বোঝা যায়। আর বেশি আসছি না, এই যে এইগুলো বলছে, এটা ভালো আছে। এই যে অর্গানিজমটা এখান থেকে যে হেঁটে গেছে, এখানে এখন প্রেজেন্ট পজিশন, এটা কিন্তু প্রেজেন্ট লাইভ ফটোশপ, তো সেটা বোঝা যাচ্ছে। এইটাই প্রিজার্ভ হয়ে যায় পাথরের মধ্যে, সেটা দেখেই পড়া বোঝা যায়। নেক্সট অর্গানিজমটা হেঁটে গেছে, তাহলে দুটো অর্গানিজম দুটোই কিন্তু বিচ এনভায়রনমেন্টে, বিচে আমরা সবাই গেছি, তাহলে বিচ এনভায়রনমেন্টে দুটো অর্গানিজম আছে, দুটোই অ্যাক্টিভিটিস করছে, কিন্তু দুটো ট্রেস কিন্তু আলাদা। ট্রেল, এটাকে ট্রেল বলে, নট ট্রেস, মানে ট্রেল গুলো কিন্তু দুটো আলাদা। এই যে এটা রেস্টিং পিস, একদম পুরো বডিটাকে আমাদের দিয়ে বসেছিল। এইটা অদ্ভুত, এত ভালো ইঞ্জিনিয়ার ওরা, মানে আমাদের তো এখন বিটেক ফিটেক করে, পলিটেকনিক করে, সমস্ত কিছু ডিপ্লোমা করে আমাদের তাতেও মাথায় ঢোকে না যে কি করে করতে হবে। ওরা এত ভালো ইঞ্জিনিয়ার। দেখা যাক এই জায়গাটা যে স্যান্ডটাকে ওরা ইউজ করছে, সেই স্যান্ডটা ড্রাই স্যান্ড কেমন হয়, লুজ। এবার ও যদি এখানে গর্ত করে এই জায়গাটাতে থাকে, এগুলো সব কাজটা সে আমি দেখি, এই গর্ত করে যদি এখানটায় ঢোকে তাহলে কি হবে, ঝুরঝুরে বালিগুলো কি হবে, সব পড়ে যাবে, পড়ে যাবে তো, গর্তটা বন্ধ করে দেবে। ও এত বুদ্ধিমান, ও আশেপাশে থেকে যে মাঝে মাঝে টাইড আছে, ঠিক আছে, ওই টাইডের যে অর্গানিক যে পার্টিকেলস গুলো আছে ডার্কার কালার, সেই অর্গানিক পার্টিকেলস মানে যেগুলোতে ক্লে আছে, সেই পার্টিকেলস গুলোকে নিয়ে এসে করেছে কি, লাইনিং দিয়েছে, সিমেন্টেশন করেছে। এই 12টাকে, এটাকে বলে 12, ওটাকে লাইনিং দিয়েছে, সিমেন্টেশন করেছে। তাতে কাজ কি হবে, কত বুদ্ধিমান। আমরা তো সিমেন্টেশন করি, ঠিক আছে, এটাকে একটা স্ট্রাকচার দেবে, শেপগুলোকে হচ্ছে ইট, আর সিমেন্টটা হচ্ছে ওটাকে ধরে রাখবে। ও তাই করেছে, সিমিলারলি করেছে। ও আরো কি এক্সট্রা করেছে, ওই যে ডার্কার কালার সেডিমেন্টটাকে ও নিয়ে এসেছে, এগুলো ডার্ক কালার যেগুলো নিয়ে এসেছে, এগুলো সব এনরিচড ইন অর্গানিক ম্যাটার। ও করবে কি, এটা বানানো ঘরটা, তার সঙ্গে বসে বসে ওই জায়গাটায় খাওয়া খাবে। ও তো কনজিউম করে অর্গানিক ম্যাটার, ও দালান দিল ওটাকে দিয়ে, ওয়াল লাইটিং দিল ওটাকে দিয়ে, আবার বসে বসে ওইটাই খাবে। সো থিঙ্ক হাউ মাচ ইন্টেলিজেন্ট। নেক্সট। সিমিলারলি ওটা তো একটা হার্ড শেল দেখালাম, একটা সফট শেল দেখালাম, অ্যানিলিক্স কে তুমি দেখিয়েছি যে ওরাও ওরকম বারো করে, ঠিক আছে। এন্ড দ্যাট ইজ দ্য পিকচার। এই পিকচারটা আমি ফ্রম ইন্টারনেট কালেক্ট করছি, এটা আমার পিকচার না। খুব সুন্দর, মানে মনে হচ্ছে একটা মজার মেজাজে হাঁটে হেঁটে যাচ্ছে, সানি ওয়েদার, চশমা পরেছে, সানগ্লাস পরে নিচে হাঁটছে। সো লুকস লাইক দ্যাট। নেক্সট, চেঞ্জ করবো এইবার চলে আসছি ইম্পর্টেন্ট জায়গা। আর দুটো স্লাইড আছে, ওটা বলে কমপ্লিট করবো।
তাহলে কি, আমি যে জায়গাটায় কাজ করেছি, এবার একটু স্পেসিফিক চলে আসি, যে জায়গাটা কাজ করেছি মানে রিসার্চ, সেই জায়গাটা দেখেছি যে বিচ এনভায়রনমেন্টেরও সেডিমেন্ট আছে, সেই জায়গাটা টাইড এনভায়রনমেন্টেরও সেডিমেন্ট আছে। মানে এখন সেডিমেন্টের রক পাওয়া যাচ্ছে। আমরা যখন ওই লিখি বলি ওরকমই বলে ফেলি, ভুল বলছি কিন্তু বলে ফেলি। যদি ঠিকভাবে বলি কি হবে, যে ওই জায়গাটাতে সেডিমেন্টারি রক অফ বিচ এনভায়রনমেন্ট এন্ড সেডিমেন্টারি রক অফ টাইড এনভায়রনমেন্ট দুটোই আছে। এইবার যখন পাবলিকেশন করতে হয়, যখন আমরা কিছু বলছি, তখন তার প্রমাণ ছাড়া তো শুনবে না যে তুমি দেখেছো, তুমি কি করে দেখেছো বলো। তাহলে তখন করতে হবে কি, একটা পাথর দিয়ে করেছি, যে পাথর থেকে কি কি ক্যারেক্টার আছে সেটা দেখে করেছি। আর তারপরেটা কি করেছি, যে পাথরের মধ্যে যে অর্গানিজম অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেই অ্যাক্টিভিটিস গুলোকে ডিটেক্ট করেছি। তো সেখান থেকে একটা যে কনফিউশনটা ছিল, যে এরকম ধরনের কি হয়, যেখানে একটা নদী, একটা রিভার, যখন তার লাস্ট স্টেজ কি একটা সমুদ্রে এসে মেশে, তো ফাইনাল স্টেজে কি হয়, যখন একটা রিভার সমুদ্রে এসে মিশছে, দু তিনটে জিনিস হতে পারে। রিভারের স্ট্রেন যদি বেশি থাকে, ওর যদি ক্ষমতা বেশি থাকে, তাহলে কি হবে, ও সেডিমেন্টগুলোকে নিয়ে সমুদ্রে ফেলবে। আর সমুদ্রেও তো অনেকগুলো প্রসেস আছে যেগুলো কন্টিনিউয়াস চলতে থাকে, ওয়েভ আছে, টাইড আছে। ওদের যদি আবার এনার্জি বেশি হয়, ও কি করবে, যে সেডিমেন্টগুলোকে রিভার ফেলেছে সেগুলোকে আবার ব্যাক করবে। তাহলে আমরা সুন্দরবনে কি জানি, সুন্দরবন একটা ডেল্টা। তাহলে ডেল্টা তখনই তৈরি হবে যখন রিভারের ইনফ্লুয়েন্সটা বেশি। আবার যদি কখনো আমরা দীঘাতে ঘুরতে গিয়ে থাকি, একটা জায়গা আছে মোহনা, মোহনা দেবে মাছ, এখন বলে অনেকে গিয়ে মাছ নিয়ে আসে। ওই মোহনা মানে হচ্ছে কি, ওই সল্ট ওয়াটারটা আবার ভেতর দিকে পার্কুলেট করছে, ফ্রেশ ওয়াটার মানে সামুদ্রিক যে জলটা, সেই জলটা আবার নদীর ভেতর ঢুকছে। তো তখন সেটা হয়ে যাচ্ছে, তখন মানে সেটা হয়ে যাচ্ছে না, তখন যে প্রসেসগুলো তৈরি হবে, যার জন্য যেটা তৈরি হবে মর্ফোলজি, সেটাকে বলা হয় এস্চুয়ারি, মানে এস্চুয়ারি তৈরি হবে, জাস্ট রিভার্সটা। তো তাহলে এখানে কনফিউশনে ছিলাম। এবার দুখানা এতটাই কাছাকাছি, দুটোর মানে অবজারভেশন, দুটোর স্যাম্পেল, দুটোর টেস্ট এতটাই কাছাকাছি যে দুটোকে ডিসক্রিমিনেট করাটা খুব মুশকিল। সো সেকেন্ড একটা অপশন হিসাবে আমরা এই ট্রেস ফসিলটাকে নিয়েছি, যেই ছাপ পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, সেই ট্রেস ফসিলগুলোকে নিয়ে তাদের ক্লাস্টারিং করে সেখান থেকে একটা অ্যানালিসিস করা যায়, যে অ্যানালিসিসের মাধ্যমে সেখানকার এনভায়রনমেন্ট বোঝা যায়। আচ্ছা, সেই অ্যানালিসিসের মধ্যে আমি আর ঢুকছি, সেই অ্যানালিসিসের মধ্যে আমি ঢুকছি। তাহলে স্যার এই অ্যানালিসিসটা আপনি বললেন যে এই জায়গাটাতে আপনি অনেক পাণ্ডিত্য ফুলিয়েছেন, করেছেন, তো তার সাথে এনভায়রনমেন্টের আবার কি হলো সেটা তো বুঝতে পারছেন। ওই যে বললাম যে টাইম স্কেলের ব্যাপারটা আমি বলেছি সব জায়গাতে মাথায় ফিট করাবো। ফিটটা করালাম এমনি ভাবে, যে যখন কয়লাটা তৈরি হয়েছিল, আবার যখন কয়লাটা শেষ হয়েছিল, কি বললাম, যে বরাকর ফরমেশন আর রানীগঞ্জ ফরমেশন, এই দুটোর মধ্যে সব থেকে বেশি কয়লা পাই, রানীগঞ্জে বেশি কয়লা পাওয়া যায়। আর তালচি ফরমেশন নিচের ফরমেশন, এই গন্ডোয়ানার মধ্যে বলছি, এটা গন্ডোয়ানা বেসিনের গল্প, ঠিক আছে, অনেকগুলো বেসিন আছে, তার মধ্যে গন্ডোয়ানা বেসিনের জেনারেল গল্প। নিচে তালচি ফরমেশন, উপরে বরাকর, তার উপর বলে ব্যারেন মেজর, তার উপর রানীগঞ্জ, তার উপর পাঞ্চেত। পাঞ্চেত মানে যে ট্রেস প্রসেসের যে লিস্টোসারাসের কথা তোমাদের বললাম, এই সিমেন্ট ফ্যাক্টরি দুমদুমি সেকশন, মধুকুন্ডা স্টেশন, সেটা হচ্ছে পাঞ্চেত ফরমেশন। তো তার নিচের ফরমেশন গুলোতে কয়লা আছে, আর উপরে ফরমেশনটা কয়লা নেই। কেন নেই? ওর ইচ্ছা হলো আজকে কয়লা হলো, আবার দিনকে হবে হবে না কয়লা। এ তো আর আমাদের মতন না, অর্গানিজম কিচ্ছু চেঞ্জ করে না, নেচার নিজেকে খুব দেরিতে চেঞ্জ করে। বাট হিউম্যান বিং, হিউম্যান বিং অ্যাক্টিভিটিস, তারা কি করে, আমরা করি, ইনডিউস করি। অ্যাকচুয়ালি এই যদি আমি দেখি যে আমাদের আর্থের পাস্ট হিস্ট্রি থেকে, যে আমাদের পাস্ট হিস্ট্রিতে বহুবার আইসেস এসেছে, বহুবার গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, ইটস লাইক সাইন কার্ভ, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। অ্যাকচুয়ালি যদি দেখি, আমরা আবার ধীরে ধীরে আইসেস এর দিকে যাচ্ছি, কিন্তু সেইটাকে আটকাচ্ছে কি, এই হিউম্যান ইনডিউস যে ফ্যাক্টরগুলো আছে। যদি আমি ধরি, জাস্ট এখন তো আঁকার কিছু নেই, আমি জাস্ট দেখাচ্ছি, যে যদি এদিক থেকে দেখাই যে এটা যদি একটা কার্ভ হয়, তাহলে টেম্পারেচার বাড়ছে মানে কার্ভটা উঠছে উপর দিকে টেম্পারেচার, তাহলে কার্ভটা উঠছে, এই উঠে আমরা একদম এই পিক পজিশনটা এখন আছি। তার মানে হওয়া উচিত কি, পিক থেকে আমার ড্রপ, এটা তো নেচারের নিয়ম, এটা হবেই, আমরা যাই চেষ্টা করি। তো এখন হয়েছে কি, এই পিকটা এসে হিউম্যান ইনডিউসড অ্যাক্টিভিটি এত বেশি হয়ে গেছে, এই পিকটার টাইমটাকে আরো আমরা লেন্দি করে দিচ্ছি, মানে পিকটাকে আরো বেশি আমরা উঁচু করে দিচ্ছি। এই হিউম্যান ইনডিউস ফ্যাক্টরটা এইটাই কাজ করছে, এছাড়া আর কিছু করছে না, পারবে না বেশি করতে, অল ব্যাক করে যাবে। কিন্তু আমাদের হিউম্যান লাইফ সাইকেলের মধ্যে যতটা টাইম স্প্যান, আমাদের চিন্তা ভাবনা তার মধ্যে রাখতো, আমরা যদি নাই বেঁচে থাকি, আমরা যদি ভাবি ও তো আর্থ তো রিক্লেম করে নেবে,
তা আমরা নাই বেঁচে থাকি আর চিন্তা করে লাভটা কি? তখন যা হবে হবে, দেখা যাবে। তো ন্যাচারালি এই যে কয়লাটা নেই, আবার কয়লাটা তার আগে আছে, সেখান থেকে বোঝা যায় যে যখন কয়লাটা তৈরি হয়েছিল তখন একটা সোয়াম্পি এনভায়রনমেন্ট ছিল সেখানে। সোয়াম্পি এনভায়রনমেন্ট ছাড়া কিন্তু কয়লা তৈরি হয় না। বগি এনভায়রনমেন্ট বলে, বক্স, সোয়াম্প, সেটা ছাড়া কয়লা তৈরি হয় না। তো তারপরে ধীরে ধীরে এই সোয়াম্পি এনভায়রনমেন্টটা কোথা থেকে এলো? এই সমুদ্রের জল, আমাদের এই দেখা গেছে যে কিছু কিছু জায়গায় ছিল একটা গালফ ছিল, ওই যেটা দেখাতে গেলে আবার পুরোনো ম্যাপে যেতে হবে, ওই গালফের থ্রু দিয়ে সি ওয়াটারটা পার্কুলেট হচ্ছিল, উঠে আসছিল, এন্ড সি লেভেল নিশ্চয়ই রাইজ হয়েছিল। সেই রাইজিং অফ দ্য সি লেভেল কি হয়েছে, ধীরে ধীরে হওয়ার জন্য এই যে পোলটা যেটা একটা এনভায়রনমেন্টে তৈরি হচ্ছিল, সেই পোলের এনভায়রনমেন্টটা গেল এবার চেঞ্জ, বিকজ সেই সময় একটুখানি সি লেভেল রাইজ করছিল। আর সি লেভেল রাইজ কিন্তু এরকম না একদিনে হয়, এক বছরে হয়, 2 বছরে হয়, এটা ফ্লাকচুয়েট করতে করতে পারে, একটু বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে, কত তো দেখবে অনেকটা বাড়বে। তো সি লেভেলের নেচারটা ওরকম, ঠিক সাইন কাপের মতো, বাড়বে কমবে, বাড়বে কমবে, কিন্তু অনেক স্মল স্কেল, অনেক ছোট ছোট স্কেলে বাড়বে। তো তার মানে কি হলো স্যার, এখান থেকে কি জানতে পারলেন আপনি যখন এনভায়রনমেন্টাল ইন্টারপ্রিটেশনটা করে ফেললেন, বা ব্রডার অ্যাসপেক্টটা কি, আমাদের আমাদের কি হবে যারা জিওলজি জায়গা, তাদের তাদের জানার জন্য এইটাই, যে ভাই তার উপরে আর খোদাখুদি করো না, তুমি কয়লা পাবে না, তুমি মেশিন চালিয়ে পয়সা নষ্ট করো না, তুমি আর সার্ভে করো না। আমার কাছে সার্ভে মেশিন আছে, লাখ লাখ কোটি কোটি টাকা দাম, আমি যে কোনো জায়গায় বসে সার্ভে চালিয়ে দিতে পারি। সব জায়গায় আমরা সার্ভে করি? করবো না। আমরা কিছু ইন্ডিকেশনস পাই, যে ইন্ডিকেশনসটা বেসিসে সার্ভেটা করি। তার মানে ওটা ইন্ডিকেট করছে যে পাঞ্চেতে আর তুমি কয়লা খুঁজো না, তুমি পাবে না। দ্য এনভায়রনমেন্ট হ্যাজ চেঞ্জ ডিউ টু দ্য রাইজিং সি লেভেল। আবার কিছুটা সি লেভেল রাইজ করে আবার সি লেভেল ড্রপ হয়ে গেছিল, যেখানে ওই কোল ফর্মিং এনভায়রনমেন্ট আর আসেই, ড্রাই এরিড ক্লাইমেট চলে এসেছিল, কিছুটা সোয়াম্পি, কিছুটা এরিড, তার জন্য এই অ্যাম্ফিবিয়ান্সের আবির্ভাবটা শেষ হয়ে হয়েছিল, যেটা আমরা লিস্টোসেরাস হিসাবে পাই। তাহলে এই ছোট ছোট সমস্ত জিনিসগুলোকে দেখে নিজের স্টাডি, আমাদের নিজেদের কমন সেন্স, আশেপাশের স্টাডি, তাদের থেকে কিছু নেওয়া, এই সমস্ত কিছু করে আমরা কিন্তু ভবিষ্যৎ, এটা এটা তো আমি পাঁচটাকে বলে দিলাম, তাহলে এইভাবেই আমরা আবার প্রেডিক্টও করতে পারি যে এই কারণে কিংবা কত সাইকেল পরে আবার একটা সি লেভেলে রাইজ হতে পারে, আবার সি লেভেল কিভাবে রাইজ হতে পারে সেটা একটা প্রেডিকশন হতেই পারে। এখন আমরা হিউম্যানে এত ভালো টেকনিক্স চলে এসছে, জিআইএস হওয়াতে রিমোট সেন্সিং টেকনিক্স চলে এসছে, যাতে আমরা আর্থকুয়েক ভলকানিজমও প্রেডিক্ট করতে পারি। সো লাইক দিস, ছোট ছোট স্টাডি করে আমরা করতে পারি, যেখানে আমরা এই ইভেন্ট গুলোকে একটা টাইম ফ্রেমের মধ্যে সাজাতে পারি। যাই হোক, আর চেঞ্জ করে আছে কিছু স্লাইড, এগুলো বললে আরো বেশি মনোটোনাস হয়ে যাবে। তো যদি কিছু এর মধ্যে কোশ্চেন থাকে আমার খুব ভালো লাগবে, এই অবধি বলি, কারণ আমিও হাঁপিয়ে গেছি। এনি কোশ্চেন প্লিজ? বলো, বলো, বলো। একজন হাত তুলেছিল। কারো কোনো প্রশ্ন নেই? তার মানে ওই কয়লার মতনই হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইডে পড়ে আর কয়লা পাওয়া যায় না, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এটা সব জায়গায় সমান নয় তো, ওটাই তো বলছিলাম, যে যদি আমি দেখা যায় এখান থেকে 10 ফিটে, ওটা বলা যায় ওটা বড় টেরেন ম্যাপ তো, যদি আমি এখানে দেখি যে 10 মিটার খুললে, সরি 10 ফুট 15 ফুট খুললেই জল পাচ্ছি, তুমি এখান থেকে কি ওই বিগ বাজার পর্যন্ত গিয়ে সেম ডেপথে তুমি জল পাবে বোধ হয় বুঝতে পারবে না। ওই জন্য এখানে গ্রাউন্ড ওয়াটার জিওলজিক্যাল যে ম্যাপ আছে, সেই ম্যাপটাকে ফলো করতে হবে। সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনখানে কোন এরিয়ায় কত ডেপথে জল পাওয়া যাবে, মানে অ্যাকুইফার সেখানে আছে কিনা, কোন জায়গাটা রিচার্জ জোন, যে জল আমি যদি তুলেও নিই আবার রিচার্জ হবে কিনা, এই সমস্ত কিছু জিনিসটা আমরা ওই ম্যাপটা দেখে স্টাডি করে বুঝতে পারি। না, এইটা হচ্ছে কি, যে আবার বলে যে বড় বড় ইঞ্জিনিয়াররা দেখবে মেশিন চালাতে পারে না। দেখবে, বসো, বড় বড় ইঞ্জিনিয়াররা মেশিন চালাতে পারে না, দেখেছি তারা ক্যাটালগ খুলে বসে বসে মেশিন চালাতে পারছে না, কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আবার এসে দেখেছি দুটো হাতুড়ি ঠুকলো মেশিনটা চলতে লাগলো।
তো এইখানে কি হয়, যারা লোকালে আছে তাদের কাছে তো হয়তো ওই নলেজটা নেই, জিওলজি ম্যাপের নলেজটা নেই, কিন্তু তারা লোকালি থাকতে থাকতে এবং বিভিন্ন জায়গায় বোরিং দেখেছে, তাদের একটা আন্দাজ হয়ে গেছে যে এই জায়গাটা খুললে জল পাওয়া যাবে। এবার কিছু সেই জায়গায় কিছু কিছু জায়গায় তো ফেল অবশ্যই করে। যেরকম পুরুলিয়ার খুব কমন প্রবলেম জলের মধ্যে কি আছে বলো? ফ্লোরাইড আছে, ফ্লোরোসিস হয়। আমি দেখছিলাম সেদিন ইয়েতে, আমি স্যারকে বলেওছিলাম এনাকে যদি কিছু কাজ করা যায়। ফ্লোরোসিস হয় দেখছি। কিছু কিছু জায়গায় দেখেছি যে প্রচন্ড সল্ট আছে জলের মধ্যে, মানে সাদা হয়ে যায় বালতিটা, প্রচন্ড। তার মানে একটু পুরো 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 একদম, মানে এক রাত রাখলেই পরের দিন সকালবেলা। এবং তার জন্য দেখছি জলটা দিয়ে চান করলে চুলগুলো উঠে যাচ্ছে, ন্যাড়া হয়ে যাওয়া মনে হচ্ছে স্যার। সার্ভিস লাইফের মধ্যে ন্যাড়া হয়ে বাড়ি যাবো। ঠিক আছে। তো আমি শুনেছি যে অনেকে কিন্তু পুরুলিয়ায়, আমাদের ব্যাচমেট আছে, তার মিসেস আছে পুরুলিয়ায়, ওরা কিন্তু ওই টাইমে সাপ্লাইয়ের যে জলটা, সেই জলটা দিয়ে মাথায় মানে মাথায় দেয়, বাকি জলটা গায়ে দেয়। কিন্তু তার তো অপশন আমাদের হতে হবে না, মানে কিন্তু চুল ওঠে, তার মানে ওই সল্টটা, ডিজলভ সল্টটা থাকছে, তার জন্য প্রবলেম হচ্ছে। অবভিয়াসলি খারাপ। আমরা হোমিওপ্যাথি যে ওষুধ খাই, যে ওষুধগুলো খাই, সেগুলো তো অ্যাকচুয়ালি টক্সিক এলিমেন্ট। সেই টক্সিক এলিমেন্টটা যখন দিচ্ছে, আমার যে পার্টটা ভালো আছে সেইটাকে একটু হয়তো খারাপ করবে, কিন্তু খারাপ জায়গাটার জন্য সেটা আবার ওষুধ। তো এভরিথিং, মানে ওইটা মেডিকেল জিওলজি বলে একটা পার্ট আছে, এটা খুব কঠিন, ওটা কেউ করেনি, মানে ইন্ডিয়াতে কেউ নেই, বাইরে কিছু জায়গায় হয়েছে। তো সেটা নিয়েও ঘেটেছি, কোনো জায়গায় ছাড়িনি, কিন্তু অর্ধেক করে পালিয়ে এসেছি, পারিনি করতে। তো যাই হোক, যখন যেটা ইয়ে হয় আর কি। তো ওইটাতে কি হয় যে এভরি মানে এলিমেন্ট ইজ টক্সিক টু আওয়ার হেলথ প্রোভাইডেড ইটস ডোসেজ অ্যামাউন্ট, মানে তার ডোসেজ অ্যামাউন্টটা কত হচ্ছে যদি আমি ঠিক জানতে পারি। তার মানে যদি হয় পটাশিয়াম সোডিয়াম, যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু এক্সেস হয়ে গেলে গন্ডগোল। আবার এটাও না, মানে এটা আমি একজনের কেমিস্ট্রি লোকের, ভদ্রলোকের কাছে শুনেছিলাম, ওনার নাম আনসার আলী, হি ইজ ফ্রম হুগলি মোশন কলেজে ছিলেন, পরে বর্ধমানে এলেন। উনি এগুলো নিয়ে খুব ঘাটতেন। বলছেন যে ওষুধ যেটা আমরা খাই, তো বলছে ওষুধ যেটা আমি খাই, বলছে বডি জেনারেলি ওইটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতোই না, যদি ও সেলটাকে না কনফিউজ করতো। বলছে ও সেম চার্জ, সেম দেখা, সেম রেডিয়াস নিয়ে গিয়ে সেলটাকে হিট করবে, অথচ জিনিসটা কিন্তু অন্য, বডি অ্যাকসেপ্টই করবে না ওষুধটাকে। ও তখন দেখবে যে সেম চার্জ সেম রেডিয়াস নিয়ে আসছে, তবেই ও দরজা খুলবে, সেল তাহলে ওপেন করবেই না উইন্ডোটা, চেনাশোনা লোক ছাড়া ওপেন করে না উইন্ডো, নয়তো ভাইরাস অ্যাটাক হবে। ও খুলে নেয়, তখনই নাকি ওষুধটা কাজ করে। তো ওষুধ যেটা খাই অ্যাকচুয়ালি সেটা কি সেলটাকে ফার্স্টে কনফিউজ করে, তারপর সেটা ইনফিউজ। আরো তো অপশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইটাতে আমার কিছু মানে এসেনশিয়াল এলিমেন্ট গুলো পুরো বাদ করে দিচ্ছে। ওই জন্য বলেন ওটা কি, এটা রেগুলেট করতে বলে, ওটা আমি ঠিক জানি না কি, একটা লেভেল কি টিটিএস লেভেলটাকে সেটা রেগুলেট করতে বলে, টিটিএস লেভেল টোটাল ডিজলভ সলিড। তো সেটাকে রেগুলেট করতে বলে, কিছুটা আমাদের শরীরের জন্য দরকার। না ওটাকে একটা মানে ব্যালেন্স করার না, একটা কন্ট্রোল করার একটা ইয়ে আছে। আর কোশ্চেন কোনো? ওরে বাবা, এত ডেঞ্জারাস। ট্যাফোনমি, দ্যাট ইজ এ পার্ট। স্যার খুব ভালো বলে তো এটা। থাকবে না, এখানকার যে এক্সট্রিম টাইপের ক্লাইমেট থাকবে না। ইন অর্ডার টু বি এ ফসিল, ও যে কোশ্চেনটা করলো, থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। বসো। যে কোশ্চেনটা করলো, ইন অর্ডার টু বি এ ফসিল, প্রায়োরিটি মানে একটা প্রায়োরিটি লিস্ট বানাতে হবে, কে আগে হবে কে আগে হবে না। হার্ড পার্ট হলে তার প্রিজার্ভেশন পোটেনশিয়াল বেড়ে যায়। একটা টার্ম আছে, প্রিজার্ভেশন পোটেনশিয়াল। যদি প্রিজার্ভেশন পোটেনশিয়াল বেড়ে যায় হার্ড পার্টে, মানে সেগুলোকে নষ্ট করতে অর্গানিজমদের সময় লাগে। আর সফট পার্ট ইজিলি নষ্ট হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়। কিন্তু হার্ড পার্ট আর সফট পার্ট দুটোই প্রিজার্ভ থাকে কোন জায়গায়? যেখানে ভালো ট্র্যাপ থাকবে। ট্র্যাপটা কোথায় থাকে? পোলার রিজিয়নে, বরফ দিয়ে ঢেকে দেবে। বরফ ইজ এ গুড প্রিজার্ভেন্ট। যেই বরফ থাকবে এখানে ব্লাড সেল পর্যন্ত, হেয়ার পর্যন্ত পাওয়া যায় ম্যামেলসদের। ম্যামথ যেগুলো আছে তাদের হেয়ার, ব্লাড সেল সব কিছু পাওয়া যায়, সেখান থেকে ওদের ডিএনএ গুলো বার করা হয়। তো ওটা ডিপেন্ড করে, কিন্তু আমাদের এখানে যেখানে একটা এক্সট্রিম টাইপের ক্লাইমেট, আর আমাদের এখানে বাড়িয়াল হচ্ছে না, তো কভার হচ্ছে না তো। ওই ট্যাফোনমি মানে স্যার খুব ভালো জানেন, আমি বেশি বলবো না, তো স্যার বুঝতে পারবে। ও মানে অর্গানিজম মারা যাবে, মারা যাওয়ার পরে বাড়িয়াল পর্যন্ত এই যে সিস্টেমটা পুরোটা এই ট্যাফোনমির মধ্যে আসবে। এবার ওই যতক্ষণ না বাড়িয়াল হচ্ছে, যতক্ষণ না চাপা পড়ছে, ওই ততক্ষণ কিন্তু তার আগে পর্যন্ত ডিস্ট্রাকশন 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 হবে না, সেটা পসিবল হবে। আর এই যে যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ভেবো না একটাই ছিল একটাই প্রিজার্ভ হয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ ছিল, তার মধ্যে কয়েকটা বেঁচে আছে। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। এইটাই যদি
প্রিজার্ভ হয়ে যায়, তাহলেই হয়ে যাবে পাথর। তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ধরনের মাটিটার যদি আমি জিওকেমিস্ট্রি করি তাহলে বুঝতে পারবো, বসো, মাটিটা যদি জিওকেমিস্ট্রি করি তাহলে বুঝতে পারবো যে কি কি জিনিস দিয়ে মাটিটা তৈরি হয়েছে। মাটি মানে কি, কিছুই না, এই পাথরগুলো যদি ক্রাশ করে দিই আমি, পাথরগুলোকে আমি ক্রাশ করে দিই, তারপরে কিছু দূর অব্দি যদি বইয়ে নিয়ে যায়, কিছু এলিমেন্ট আছে যেগুলো জলে ডিজলভ হয়ে যাবে, অ্যালকালাইন গ্রুপের এলিমেন্ট জলে ডিজলভ হয়ে যাবে। আর বাকি কিছু জিনিস আছে যে জিনিসগুলো কি হবে, ওয়াশ আউট হয়ে যাবে, ধুয়ে মুছে যাবে। আর বাকি যেগুলো পড়ে থাকবে, যে জায়গাটি জমা হবে সেটা হবে রেত, না যেটাকে সরি কি বলে, সয়েল। বুঝতে পারছো? এবার তার মানে বুঝতে পারবো, ওইটা দেখে বুঝতে পারবো যে কোন এনভায়রনমেন্টের মধ্যে এটা তৈরি হয়েছে। অনেক রয়েছে, কেমিক্যাল ইন্ডেক্স অফ ওয়েদারিং, কেমিক্যাল ইন্ডেক্স অফ অল্টারেশন, প্রমিনেন্স, এই সব জিওকেমিস্ট্রি থেকে বার করা যায়। তাহলে কোথা থেকে এসেছেও সেটা বোঝা যাবে। আর পাথরটা কোন সময়ের মধ্যে তৈরি হয়েছে বোঝা যাবে, মাটিটা কোন সময় তৈরি হয়েছে বোঝা যাবে। আর যদি বুঝতে পারি কোন প্রেসার, টেম্পারেচার, কোন কেমিক্যাল কন্ডিশন, কোন ফিজিক্যাল প্যারামিটার পাথরটা তৈরি, সরি মাটিটা তৈরি হয়েছে, তাহলে অর্গানিজম তোর মধ্যে আছে, মানে তার মানে ওর সাথে ফিট টু লিভ। তাহলে সে তার ওকে কি বলে, যেখানে থাকে মানে হ্যাবিটেট, হ্যাঁ এক্সাক্ট হ্যাবিটেট, তার হ্যাবিটেটটা বোঝা যায়, মানে সে কোথায় থাকতে পারে, মানে কনজেনিয়াল, মানে কোন জায়গায় ও ইজি ফিল করবে থাকার জন্য, তার বাসস্থান। আর ভালো, গুড কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন আসছে, এগুলো বলিনি, জাস্ট চলে আসছে কোশ্চেন। আর আছে কোনো কোশ্চেন? ঠিক আছে স্যার, তাহলে এখন কোশ্চেন নেই, তাহলে মোটামুটি শেষ হলো। আর কোনোদিন সময় পেলে অন্যান্য টপিক নিয়ে নিশ্চয়ই আলোচনা করে ফেলবো। থ্যাংক ইউ ফর লিসনিং। সুদীপ্ত স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আজকে উনি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করলেন। মোস্টলি আমরা জেনে নিলাম যে ফসিলের ব্যাপারটা, তাই না? এটা অনেকের কাছেই বোধহয় ইন্টারেস্টিং লেগেছে যারা এর আগে ফসিল পড়োনি কখনো। আমরা ক্লাইমেটের যে বর্তমানে চেঞ্জ এবং ভবিষ্যতে কি হতে পারে সেইগুলো আমরা খানিকটা আইডিয়া করতে পারি এই ফসিলের উপর অবজারভেশন রেখে বা স্টাডি করে। যেমন বিগত বছরগুলোতেও আমরা দেখেছি যে পৃথিবী কবে থেকে জন্মেছে, তার যে ক্লাইমেট চেঞ্জ, সেগুলো যেমন আমরা ফসিলস থেকে দেখছি, যে আমরা পাস্টটা দেখতে পাচ্ছি, সেরকম ওনার যে বক্তব্য ছিল যে এটা আমাদের সাইক্লিং হয় আর কি, যা আগে ছিল সেটা আবার ভবিষ্যতে রিপিট হবে। তাহলে সেইভাবে আমরা একটা হয়তো অ্যাজাম্পশন করতে পারি যে আমাদের ভবিষ্যৎটা কিরকম হতে চলেছে। হয়তো সেটা আবার ভালো একটা জায়গায়ও চলে আসতে পারে। কারণ মানে যখন ধরো ডাইনোসর ছিল তখন তো আর মানুষ ছিল না, তারা যাওয়ার পর আমরা এসেছি, আমরা ওদের থেকে ভালো প্রজাতি, হয়তো আমাদের পরে যারা আসবে তারা আরো ভালো প্রজাতি মেবি। তো যাই হোক, ওনার কাছ থেকে যেগুলো শুনলাম খুব ইন্টারেস্টিং টপিক জানলাম, ভালো লাগলো। স্যারকে আমরা আশা করব যে আবারও আমাদের মধ্যে পাবো ভবিষ্যতে অন্য কোনো দিন অন্য কোনো টপিকের মধ্যে। আর ইটসেলফ স্যারের নিজের যে মানে বিষয়টা, সেটাও খুব ইন্টারেস্টিং। মানে জিওলজি কিন্তু মানে আমারও জানা ছিল না, জেকে কলেজে আছে জিওগ্রাফি, বায়োলজি এগুলো তো আমরা পড়েছি, জিওলজি সম্পর্কে আমাদের নিজেদের আইডিয়াটাও কম, নতুন সাবজেক্ট একটা। তো সেই হিসেবেও ওনাকে আমরা পেয়ে ভালো লাগলো ওনাদের বক্তব্য শুনে। আর সুজিত স্যার আমাদের মধ্যে আছেন, স্যারকে একটু পেলেও বটেনি বলবেন। তো বটানিতে যারা পড়েছো তারা জানো যে ফসিল আমাদের পড়তে হয়, এটা একটা পার্ট। তো আজকের অনুষ্ঠান আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি তাহলে, নমস্কার। Dale.